ধর্মগুরু যে একজন হিন্দু ধর্মগুরু যে নিজেকে কৃষ্ণের বংশধর বলে পরিচয় দিয়ে করে বেড়াতো অনাচার। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, গোল গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হন, যুক্ত হয়ে আমাদের লাইভটা সবার মাঝে শেয়ার করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ লাইক ও ফলো করে আমাদের সাথে থাকুন। আমাদের আজকের বিষয় দেবদাসী, স্বামীর আগে বউকে ধর্মগুরুর ভোগ। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে চান বলতে পারেন। দেখিয়ে নিজে একজন হিন্দু ধর্মগুরু। তো আমাদের লাইভ শুরু করছি। আর আমাদের সাথে যুক্ত হওয়ার আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক লিংক আমরা পোস্টে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক বুকে জয়েন হতে পারেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে চাইলে আমরা যে ডিবেট লিংক দিয়ে দিয়েছি এই ডিবেট লিংকে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের লাইভ। যে নিজেকে কৃষ্ণের বংশধর বলে পরিচয় দিয়ে করে বেড়াতো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মুভি, যে মুভিটার নাম হচ্ছে মহারাজ, এবং এটাই বাস্তব এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে মুভিটি দেখতে পারেন। আর আমরা এটার উপর রিভিউ এবং এর সাথে বাস্তব কি সম্পর্ক, আসলে কি এরকম কিছু হতো, আর হিন্দু ধর্মশাস্ত্রে এটা নিয়ে কি বলা হয়েছে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন। আর আমাদের লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে ডিবেট করতে চান তারা যুক্ত হতে পারেন, এবং আপনার যদি কোনো মতবিরোধ থাকে তাহলে সেই মতামত আপনি আমাদের কাছে তুলে ধরতে পারেন। তবে অবশ্যই সেগুলো যুক্তি প্রমাণ সহকারে হতে হবে। তো চলুন আমরা দেখি। তো আমাদেরকে একজন কমেন্ট করছে, আমিনুল ইসলাম ভাই, যে এটা এইমাত্র দেখা শেষ করলাম। এটা তো মুভি দেখলেন, কিন্তু এটার পিছে যে বাস্তবতা বা বাস্তবে এরকম কিছু হতো কিনা সেটা তো আমরা অনেকেই জানি না। তো সেটার উপরে রিভিউ ভিত্তিক একটা ভিডিও বা লাইভ আমরা করছি। আপনারা যারা দেখবেন তাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং অনেক কিছু জানতে পারবেন। তো চলুন দেখা যাক। অনাচার সাধারণ হিন্দুদেরকে পাপের ভয় দেখিয়ে নিজেই করে বেড়াতো সবচেয়ে বড় পাপাচার। তাহলে দেখলেন যুগ যুগ ধরে চরণ সেবার নামে সেই পণ্ডিত কুমারী মেয়েদের করত সর্বনাশ। কুমারী মেয়েদেরকে তাদের বিয়ের আগেই রাত কাটাতে হতো সেই পণ্ডিতের সাথে। তাহলে এখানে কি বললো যে
একটা মেয়ের বিয়ের আগে হচ্ছে একটা পণ্ডিতের সাথে রাত কাটাতে হতো, যাকে দেবদাসী প্রথা বলা হয়। আর অন্ধবিশ্বাসের বলি হয়ে গোটা সমাজ এই অনাচারকে মনে করত সবচেয়ে বড় পুণ্যের কাজ। তো আসলে কি এটার হিন্দু ধর্মশাস্ত্রে বলা আছে, আমরা সেটাও দেখে আসি। এটা হচ্ছে রেফারেন্স ভবিষ্যপুরাণ বোম্বে সংস্করণ ব্রহ্মপর্ব খণ্ড 1 অধ্যায় 93 শ্লোক 64 থেকে 75, অনুবাদ পণ্ডিত বাবুরাম উপাধ্যায়, বোম্বে প্রিন্টে। তো দেখি শাস্ত্রে কি বলা হচ্ছে। সূর্যের উদ্দেশ্যে বেশ্যাদের দল নিয়োগ করলে পরম স্থানের প্রাপ্তি হয়, কারণ আর্ত রোগী এবং দুঃখে পীড়িত যে কোনো ব্যক্তি সূর্যের শরণ লাভ করলে তাকে তার মোক্ষের জন্য আর চিন্তিত হতে হয় না। এটা শ্লোক হচ্ছে 64। 65তে কি বলছে, এবং সূর্যের একদিনের পূজার ফলও 100 যজ্ঞের ফলের সমান হয়। এরপরে কি বলছে, এরপরে এখানে দেখেন বলা হচ্ছে 66 নম্বর ইসে, সূর্যের মন্দিরে সুন্দর খেলা তামাশা অর্পণ করলে অক্ষয় এবং সমস্ত কামনাকে সফলকারী সেই রাজসীয় যজ্ঞের সমান লাভ হয়। ঠিক আছে। এরপরের শ্লোক 67তে বলা হচ্ছে, সূর্যের উদ্দেশ্যে নৃত্য ও গান পরিবেশনের জন্য বেশ্যাদের গণিকা নারীদের দল নিয়োগ করলে তার সেই পরম স্থানের প্রাপ্তি হয়, সেখানে স্বয়ং সূর্য বাস করে। তাহলে এখান থেকে দেখছেন যে এই ধরনের একটা কথা তাদের ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় শাস্ত্রে বলা হচ্ছে যে সূর্যের উদ্দেশ্যে নৃত্য ও গান পরিবেশনের জন্য বেশ্যা গণিকা বা নারীদের দল নিয়োগ করলে তার সেই পরম স্থানের প্রাপ্তি হয়, যেখানে স্বয়ং সূর্য বাস করে। তারপরে বলছে, হে গণাধিপ সূর্যের উদ্দেশ্যে মহাভারত গ্রন্থে দানকারী পুরুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হয়। তার মানে সূর্যের উদ্দেশ্যে এভাবে দান করলে মহাভারত গ্রন্থ অনুসারে পুরুষেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হয়। হে ত্রিপুরান্তক রামায়ণ গ্রন্থে সমর্পণ করলে বাষ্পীয় যজ্ঞের সমান ফল লাভ পূর্বক সূর্যলোকে গমন হয়। তাহলে দেখতে পাচ্ছেন যে এই ধরনের এই যে নারীদের বা বেশ্যাদের দান করলে কতটা পুণ্যের কাজ বা কতটা পুণ্য ফল লাভ হয় সেটা এখানে তাদের শাস্ত্রতেই বলা হচ্ছে। এরপরে আমরা দেখি ভিডিওতে কি বলে। নষ্ট করার জন্য পণ্ডিত বেছে নিত, সে মেয়েটিও নিজেকে বড়ই সৌভাগ্যবতী মনে করে খুশি মনে পণ্ডিতের কাছে উজাড় করে দিত নিজের সবকিছু। তাহলে দেখছেন যে হিন্দু ধর্মশাস্ত্রে এই ধরনের একটা রীতি আছে যা শাস্ত্র মতে বলা হয়েছে, এবং এটা হচ্ছে হিন্দু মেয়েদের এটা করার জন্য প্রলুব্ধ করা হতো এবং বিভিন্ন লোভ লালসা দেখানো হতো। তারপরে কি বলে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের সিনেমার কাহিনী শুধু কোনো গল্প নয়, এটা 1800 শতাব্দীতে ঘটে যাওয়া ভারতের একটি সত্যি ঘটনার উপর। তো এখানে একটা মানে ইনফরমেশন দেওয়া আছে, বেসড অন ট্রু ইভেন্ট দ্যাট লেড টু দ্য মহারাজ লিবেল কেস অফ 1862 argued at the Supreme Court in the Bombay, India. এখানে একটা জিনিস বোঝার আছে যে একটা সময় ছিল 1900 মানে আজ থেকে 100 বছর আগেও হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ তারা যত পাপ করুক তাদেরকে কোনো মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতো না। তাদের যদি মৃত্যুদণ্ডের শাস্তি প্রাপ্ত হতো বা মৃত্যুদণ্ডের সমান কোনো অপরাধ হতো তাহলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হতো, কিন্তু কখনোই মৃত্যুদণ্ড দেওয়া হতো না। এটাই ছিল হচ্ছে আজ থেকে 100 বছর আগের নিয়ম।
আর তাদেরকে তাদের খুব বড় জোর তাদের মাথা টাক করে দেওয়া হতো এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হতো। কিন্তু শর্ত ছিল হইতেছে তাদের সমস্ত ধন সম্পত্তি তাদেরকে দিয়ে দিতে হবে, কিন্তু তাদেরকে হত্যা করা যাবে না। তো মহারাজ লিবেল কেসে এইটাই দেখানো হয় এবং সেখানে সে হইতেছে নারীদের ভোগ করতো, সেটা দেখানো হয়। আজকে আমরা সেটা নিয়েও আলোচনা করব। ভিত্তি করে নির্মিত। যখনকার মানুষ তাদের অন্ধবিশ্বাসের কারণে এক ধর্মগুরুকে কৃষ্ণের বংশধর মনে করে তাদের কুমারী মেয়েদেরকে নিজেরাই খুশি খুশি পাঠিয়ে দিত। তাহলে এখানে দেখছেন যে ধর্মগুরুদের এক সময় কি এখনো হইতেছে কৃষ্ণ বা দেবতাই বা ঈশ্বরের অংশ হিসেবে মনে করা হয় এবং তাদের মা বাবারাই তাদের মেয়েকে খুশি খুশি তাদের কাছে পাঠিয়ে দিত চরণ সেবার নামে সেই ধর্মগুরুর সাথে যৌনাচার করতে। শুধু এখানেই শেষ নয়, অন্ধবিশ্বাসী লোকেরা তাদের মেয়েদেরকে সেই পণ্ডিতের সেবায় পাঠিয়ে দিয়ে সেসব আবার দেখতো নিজ চোখে। তাহলে এখানে দেখছেন যে শুধু পাঠিয়ে দিত না, সেই জিনিসগুলো হইতেছে নিজ চোখে দেখতো। তাহলে দেখুন যে আমাদের একসময় আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের যে যা কিছু মানে যে সিস্টেমটা ছিল সেটা কত খারাপ এবং কত নিকৃষ্ট, যে এইসব হচ্ছে নিয়ে নিজের মেয়েদের হইতেছে একজন পণ্ডিতের কাছে পাঠিয়ে দিত এবং সেগুলো হচ্ছে নিজ চোখে দেখতো। এরকমের একটা তাহলে বুঝতে পারছেন যে আমাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল। তো আমরা হচ্ছে মহারাজ লিবেলকে যেটা সেটাও হইতেছে আমরা দেখব। এটা হচ্ছে মহারাজ লিবেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি কেস, আর এটা রেফারেন্স হইতেছে আপনারা চাইলে বইটা পড়তে পারেন। সূত্র হইতেছে মহারাজ লিবেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি কেস, দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো লাইব্রেরি, ইন্ডিয়া সুপ্রিম কোর্ট। আর এটা বইয়ের পেজ নম্বর হইতেছে 473 থেকে 476 পর্যন্ত, 73 থেকে 473 থেকে 476 পেজ পর্যন্ত, আর পিডিএফ পেজ 478 থেকে 483 পর্যন্ত। তো এটাও আমরা দেখব যে এখানে কি বলা আছে। ঠিক আছে, তো আমরা মুভিটা দেখে আসি। এই যে এখানে হইতেছে এটার রেফারেন্সটা আবার বলে দিই। রেফারেন্সটা হচ্ছে মহারাজ লিবেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি কেস, দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো লাইব্রেরি, ইন্ডিয়া সুপ্রিম কোর্ট। বুক পেজ নাম্বার হইতেছে 473 টু 476, পিডিএফ পেজ 478 টু 483। তো আপনারা চাইলে বইটা পড়ে দেখতে পারেন, বেশ ভালো একটা বই ছিল এতে তারা পাপ মুক্ত হবে। বন্ধুরা, পাপ মুক্তির নামে করা সবচেয়ে বড় পাপের শেষ হয়েছিল কিভাবে, নাকি সেই পাপ এখনো চলছে, জানতে হলে দেখো সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত আমাদের আজকের সিনেমা আর ঘটনা প্রবাহ। সাল 1832, গুজরাটের ভাডাল নামে এক গ্রামে বৈষ্ণব পরিবারে জন্ম হয় এক পুত্র সন্তানের। বাবা আদর করে বাচ্চাটার নাম রাখে কারসান দাস। ছোটবেলা থেকে কারসানের জানার আগ্রহ ছিল প্রচুর। যেমন একদিন পুজোর সময় পণ্ডিতকে আগুনের মধ্যে কলা ফেলতে দেখে জিজ্ঞেস করে, এটা করলে কি হবে? উত্তরে পণ্ডিত বলে, আগুন এই কলাটাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। তো আপনারা শুনছেন যে কত মানে ধর্মান্ধতা এবং গোড়ামি ছিল, কুসংস্কারে ভরা একটা ধর্ম হিন্দু ধর্ম। তো এটা আজকের দিনে নেই এরকমটা আপনারা বলতে পারেন না, কারণ এই সবকিছুই তাদের ধর্মশাস্ত্রে লেখা আছে। করতে পারে না, শুধুমাত্র হইতেছে যে সংবিধান সেটার জন্য।
যা শুনে কারসান বলে, আগুন কি তাহলে ভগবানের ঠিকানা জানে? যা শুনে পণ্ডিত মশাই নিজেই চিন্তায় পড়ে। কারসান এরকম অনেক প্রশ্নই বড়দের করে বেড়াতো, যার সঠিক উত্তর তাকে কেউ দিতে পারতো না। পরিবারের সবার আদরের হলেও খুব বেশি দিন কারসানের ভাগ্যে মা বাবার আদর জোটে না, কারণ মাত্র 10 বছর বয়সে কারসান তার মাকে হারায়, আর তার বাবা আরেকটা বিয়ে করে নেয়। কারসানকে চলে আসতে হয় বোম্বেতে তার মামার বাড়ি। বোম্বে তখন ছিল সবচেয়ে আধুনিক শহর, যেখানে তখন আইন চলতো ব্রিটিশদের, কিন্তু হুকুম চলতো বৈষ্ণব সম্প্রদায়ের পণ্ডিতদের। তো এখানে আমরা একটা ইনফরমেশন পেলাম, সেটা হইতেছে সেই সময় মূলত ব্রিটিশদের আইন চললেও হইতেছে বৈষ্ণবরা সবকিছু, বৈষ্ণব বা হিন্দু যে ধর্মগুরু তাদের হইতেছে আইন চলতো, সেটা এখনো হইতেছে ভারতে চলে। যেমন সেইখানে শঙ্করাচার্য যারা আছে তাদের কথা শুনে সবকিছু চালাতে হয়। তো কিন্তু হইতেছে যে পুরোপুরি হিন্দু ধর্মের যে মনুস্মৃতি বা যে এইগুলো আছে এগুলো ফলো করতে পারে না, কারণ হইতেছে সে দেশে এখনো সংবিধান চালু আছে, যে কারণে তারা সবসময় হিন্দু রাষ্ট্র চায় এবং হিন্দু রাষ্ট্রের সংবিধান হিসেবে মনুস্মৃতিকে চায়। তো মনুস্মৃতি যদি সেই জায়গা মানে আসে তাহলে হইতেছে সেখানে আবার এই ধরনের সবকিছুই শুরু হয়ে যাবে। তো আমরা দেখি এরপরে কি বলে। বৈষ্ণবদের 7টা মহল ছিল তখন সেখানে, আর সবচেয়ে বড় মহলকে বলা হতো হাভেলি। আর এই হাভেলির প্রধান ধর্মগুরুর নাম ছিল জেজে, আর এই জেজেই ছিল এখানকার মহারাজ, যাকে সবাই মনে করত সে হচ্ছে কৃষ্ণের বংশধর। তাই তো এই ধরনের একটা কথা মানে বলা হয় যে, যেমন হইতেছে ইসকন বা হিন্দুরা কৃষ্ণের ভক্ত হয় এবং কৃষ্ণ লীলা তারা মানে। আর কৃষ্ণ লীলা কি সেটা আপনারা জানেন, না জানলে আমরা কোনো একটা পর্বে সমস্ত ডিটেলস বলার চেষ্টা করব। আর অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করাও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ভিডিওর টাইটেল হচ্ছে কৃষ্ণ লীলার, ভিডিওর টাইটেল আপনারা পাবেন। এই যে জিপি 53 না দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা হইতেছে, এটা আমি হইতেছে শেয়ার করে দেখিয়ে দিই আসলে কৃষ্ণ লীলা কি এবং সেখানে কি করা হয় সেটাও আপনারা এই ভিডিওটার দেখতে পারবেন। এই যে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল কাল গল্প, এটা হচ্ছে নিচে স্ক্রল করে গেলে এখানে দেখতে পারবেন দুর্গাপূজা, তারপরে আছে এই যে কৃষ্ণ রাসলীলা স্টোরি আনটোল্ড ট্রুথ অ্যান্ড ডার্ক সাইড অফ ভগবতম এক্সপোজড। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে কৃষ্ণ লীলা বলতে কি বোঝানো হয় এবং কতটা নিকৃষ্ট সেই। তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা চাইলে আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন এবং আপনাদের ভিন্ন মত থাকলে আমাদের সাথে ডিবেট করতে পারেন। তো চলুন। গুরু নয়, সে হচ্ছে একজন দেবতা। তো এই দেবতার প্রাসাদের পাশেই ছিল কারসান দাসের মামার বাড়ি, আর সে সেখান থেকেই পড়াশোনা করত। দেখতে দেখতে কারসানের সাথে সাথে তার চিন্তা ভাবনাও বড় হয়ে যায়। তখনকার সময় হিন্দুদের মধ্যে জাত পাত খুব করে মানা হতো। এটা তখনকার দিনের জন্য না, এটা হচ্ছে সবসময় এই জাতপাতটা মানা হয়, কিন্তু এখন মানতে পারে না, কারণ হইতেছে এখন তারা সংবিধান অনুসারে চলে। তারা যদি মনুস্মৃতি অনুসারে চলতে পারে বা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে পারে তাহলে তারা আবার সেই তাদের যে মনুস্মৃতি অনুসারে তারা চলবে এবং জাতপাত পুনরায় ফিরিয়ে আনবে।
তাদের বিশ্বাস ছিল নিচু জাতের মানুষদের স্পর্শে উঁচু জাতের মানুষ অপবিত্র হয়ে যায়। কিন্তু কার্সান এসব কিছু মানত না। সে রাস্তায় বসে থাকা নিচু জাতের মানুষদের থেকে খাবার নিয়ে খেতেও দ্বিধা করত না। তো দেখলেন, এই হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে হইতেছে কুকুর বিড়াল যে মানে পুকুর থেকে বা যে কুয়া থেকে পানি পান করতে পারে, কিন্তু শূদ্ররা সেই একই জায়গা থেকে পানি পান করতে পারে না। এটাই হচ্ছে হিন্দু ধর্ম। পড়াশোনার পাশাপাশি কার্সান দাস একটা খবরের কাগজেও লেখালেখি করত এবং সেখানে সে তার মুক্ত চিন্তা নিয়ে লেখালেখি করত। বিধবা মহিলাদের তখন অশুভ মনে করে সমাজের আস্তাকুড়ে নিক্ষেপ করা হতো। কার্সান দাস বিধবাদের অধিকার সম্পর্কে লিখত। বিধবা হওয়া যে কোনো পাপ নয় এ সম্পর্কে সে মানুষকে বোঝাতো। কার্সান দাসের লেখাগুলো তো আপনারা শুনলেন যে বিধবা বিয়ে হিন্দু ধর্ম মতে হইতেছে নিষিদ্ধ। তো আসুন আমরা হইতেছে মূল যেখান থেকে হইতেছে শুধু নিচু শ্রেণীর মানুষ নয়, সমাজের প্রগতিশীল সহ সকল ভাবধারার মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। একদিন হোলি উৎসবে কার্সান চলে আসে জেজে মহারাজের হ্যাভেলিতে হোলি উদযাপন করতে। এখানে এসে সে চায় তার হবু স্ত্রী কিশোরীকে সবার প্রথমে হোলির রং লাগাতে, কিন্তু কিশোরী তাকে বাধা দিয়ে বলে, আরে কি করছো তুমি? মহারাজের আগে কাউকে রং লাগানো নিষেধ এখানে। যা শুনে কার্সান বলে, হবু স্বামী তোমার আমি, তাই তোমাকে রং লাগানোর অধিকার আমার আছে। জবাবে কিশোরী বলে, মহারাজের স্থান স্বামীর উপরে আর ধর্মের স্থান প্রেমের উপরে, তাই যদি মহারাজের আগে তুমি আমায় রং লাগাও তাহলে পাপ হয়ে যাবে। কিশোরীর কথা শুনে কার্সান তখন এই ব্যাপারে তর্ক না বাড়িয়ে বলে, আর কিছুদিন পরে আমাদের বিয়ে, রং না লাগাতে পারি, তোমাকে একটা চুমু দেবার অধিকার তো আমার আছে। এই বলে কার্সান যখন কিশোরীকে চুমু দিতে নেবে তখন সবাই বলতে থাকে, যে মহারাজ আসছে হোলির মাঠে। যা শুনে কিশোরী তখন কিসের কার্সান কিসের স্বামী, সে তাকে ধাক্কা মেরে ছুটে চলে আসে হোলির মাঠে মহারাজের কাছে। বাধ্য হয়ে কার্সানও তখন চলে আসে হোলির মাঠে। এখানে এসে সে দেখে কিশোরী খুব নাচ গান করে মহারাজের সামনে হোলি উদযাপন করছে। আর কিশোরীকে এভাবে নাচতে দেখে যে মহারাজের কুনজর গিয়ে পড়ে কিশোরীর উপরে। আর তাই এরপর যে মহারাজ মাঠে এসে রং লাগিয়ে দেয় কিশোরীকে। তার মানে এবার মহারাজ তার চরণ সেবার জন্য পছন্দ করেছে কিশোরীকে। এতে কিশোরী আর তার মা খুশিতে বাকবাকুম করতে থাকে, কারণ হোলির মাঠে এত মেয়ে থাকতে মহারাজ শুধু কিশোরীকে আজ রাতে তার চরণ সেবার জন্য বাছাই করেছে। এর চেয়ে পরম পুণ্যের কাজ কি আর কিছু হতে পারে? এসব কিছু ভাবতেই তারা খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। তো কিশোরীর মা তখন কিশোরীকে নিয়ে এসে জেজের রুমে পাঠিয়ে দেয় চরণ সেবার জন্য। আর অন্যদিকে কার্সান দাস খুঁজে বেড়াচ্ছে কিশোরীকে। এদিকে কিশোরী যখন জেজের রুমে আসে তখন সে দেখে খুব সুন্দর পরিপাটি করে রাজকীয় একটা বিছানা তৈরি করে রাখা হয়েছে। আর যে একটা দোলনাতে কৃষ্ণের মতো ভাব ধরে শুয়ে আছে। কিশোরী জেজেকে দেখে ভক্তি করে হাত জোড় করে প্রণাম করলে জেজে তখন কিশোরীর কাছে এগিয়ে আসে। অন্যদিকে বাহিরে কার্সান দাস তো কিশোরীকে এখনো খুঁজেই যাচ্ছে। কার্সান তখন কিশোরীর ছোট বোন দেবীকে দেখে তাকে জিজ্ঞেস করে কিশোরী কোথায় আছে। দেবী তখন বলে, কার্সান ভাই, কিশোরীকে তো যে মহারাজ তার চরণ সেবার জন্য পছন্দ করেছে।
তো আপনারা দেখছেন এটা হচ্ছে সত্য ঘটনার উপর তৈরি করা হচ্ছে একটা মুভি, যেটার নাম হচ্ছে মহারাজ। আর এটা যেখান থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মহারাজ লিবেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি। তো এতক্ষণ আপনারা যে পর্যন্ত দেখলেন, দিতাই গেছে মহারাজের চরণ সেবা করতে। এই খুশিতে তো আজ আমাদের বাড়িতে মিষ্টি বানানো হচ্ছে। তো দেখেন যে নিজের মা বাবাই এখানে হচ্ছে কত খুশি হতো। তো আসেন আমরা যেখান থেকে এটা নেওয়া হয়েছে সেটার মূল গ্রন্থ থেকে একটু পড়ি। অ্যান্ড নাও অ্যাজ টু দ্য এভিডেন্স অফ লক্ষ্মী দাস কামিজিয়া Khimjir, I shall consider first that part of his testimony which relates to the plain feast conduct in Bombay, reversing to the last the consideration of that which relates to his earlier immoralities at Beit. এটার অর্থ হচ্ছে এখন লক্ষ্মীদাস খিমব্রিজ সাক্ষ্য প্রসঙ্গে আসা যাক, মানে খিমব্রিজের যে সাক্ষ্য সে প্রসঙ্গে আসা যাক। এটা হইতেছে এই যে যেটা হইতেছে মহারাজ লিবেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি কেস, এটা হইতেছে সুপ্রিম কোর্টের একটা রায়ের উপর ভিত্তি করে এই বইটা লেখা হয়েছে। তারপর কি বলা হচ্ছে আমি প্রথমে তার সাক্ষাতের সেই অংশটি বিবেচনা করব যা বোম্বেতে বাদীর আচরণ সঙ্গে সম্পর্কিত, যা বেইটে সংগঠিত তার পূর্ববর্তী অনৈতিক কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, এবং তা শেষে বিবেচনা করব। অন্য অনেকের মতোই লক্ষ্মীদাস খিমজিও সংস্কারের সেসব অঙ্গীকারে বিশ্বাস করতেন যা দিয়ে বাদী বোম্বের বল্লভচারী পন্থ সম্প্রদায়ের কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন। তো এটা হচ্ছে একটা কেসের অংশ। আর আপনাদের আগেই বলেছি যে একটা সময় ছিল যখন হচ্ছে হিন্দু ব্রাহ্মণদের মানে এমন পাপ করেছে বা এমন খারাপ কাজ করেছে যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো না, তাদেরকে বড়জোর মাথা টাক করে দেশ থেকে বের করে দেওয়া হতো এবং সাথে তার সমস্ত ধন সম্পত্তি দিয়ে দেওয়া হতো। বিশ্বাস করা হতো যে হিন্দুদের যারা ব্রাহ্মণ তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে ব্রাহ্ম হত্যা পাপ লাগবে। তো সেই কারণে তাদেরকে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও মৃত্যুদণ্ড দেওয়া হতো না। তো চলুন পরবর্তীতে মুভিতে কি বলে সেটা দেখে আসি। কিছু না বলে চলে যায় জেজের রুমের দিকে চরণ সেবা দেখতে। আসলে কার্সন জানতো না যে চরণ সেবা আসলে কিভাবে করানো হয় কুমারী মেয়েদের দিয়ে। এদিকে জেজের হাবিলিতে দেখা যায় একজন লোক তার ছেলেকে সাথে নিয়ে এসেছে তাকে চরণ সেবা দেখা। তো এইটা হচ্ছে শুধু হতো না, এটা যেখানে হতো বা অনুষ্ঠিত হতো সেখানে এটা দেখার একটা ব্যবস্থা করা হতো এবং সেজন্য টাকা পয়সাও দিতে হতো। লোকটা তখন জেজের সহকারীকে একটা স্বর্ণের চেইন দিলে সহকারী তখন লোকটিকে বলে সোজা উপরে চলে যাও আর চুপচাপ জানালা দিয়ে দেখবে। কিছুক্ষণ পর কার্সানো সেখানে চলে আসে আর সে কিশোরী কিশোরী বলে জোরে জোরে চিৎকার করলে সহকারী তাকে জানায় কিশোরী মহারাজের চরণ সেবায় ব্যস্ত রয়েছে, এখন কেউ ভেতরে যেতে পারবে না। তখন কার্সন সেই সহকারীকে বলে আমি কিশোরীর হবু স্বামী। যা শুনে সহকারী তখন হাত জোর করে ক্ষমা চেয়ে বলে ও আমার ভুল হয়েছে, আপনি যেহেতু কিশোরীর হবু স্বামী তাই আপনার অধিকার আছে চরণ সেবা দেখা। এই বলে সে কার্সনকেও পাঠিয়ে দেয় উপরে চরণ সেবা দেখতে। ওদিকে কার্সন উপরে এসে দেখে যে মহারাজের ভক্তরা সবাই হাত জোর করে দাঁড়িয়ে পরম ভক্তি সহকারে চরণ সেবা দেখছে। তো আসুন আমরা মূল গ্রন্থে আবার দেখি কি বলা হয়েছে।
he was come to promote female education. He was open to argument on the question of widow remarriage. It was known, and this is a fact which should be borne in mind to the plaintiff. Credit that he had opened and that he contributed to support a flourishing boy school at Sutra, where instruction was given amongst other things in Sanskrit. যার অর্থ হচ্ছে তিনি এসেছিলেন নারী শিক্ষার প্রসার ঘটাতে। বিধবা বিবাহের প্রশ্নে তিনি যুক্তি বিতর্কের জন্য প্রস্তুত ছিলেন, মানে যে এই যুক্তি গ্রহণে প্রস্তুত ছিলেন, এটা জানা ছিল এবং যা বাদী পক্ষের স্মরণযোগ্য বলে গণ্য হওয়া উচিত যে তিনি সুরাটের একটি সমৃদ্ধ বালক বা ছেলেদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার ব্যয়ভার বহন করতে যেখানে অন্য বিষয়ের পাশাপাশি সংস্কৃতিও শিক্ষা দেওয়া হতো। তারপর বলতেছে দিস থিং মোর দেন কন্ট্রাভেইলড উইথ লক্ষ্মীদাস খিমজি, the scandals of the plain-feet youth and the affairs from the moment of his arrival in Bombay to have entered into warm and friendly relations with the new Maharaj. I called on the plain-feet, he says, at the second or third day after his arrival. তার অর্থ হইতেছে, এরপরে বলছে I was on friendly terms with him, saw him twice or thrice a day, invited him to my house, asked friend to meet him. যার অর্থ হচ্ছে এই বিষয়গুলো লক্ষ্মীদাস খিমজির দৃষ্টিতে বাদীর যৌবনের কেলেঙ্কারিগুলোকে অনেকাংশে ঢেকে দিয়েছিল এবং বোম্বেতে পৌঁছানোর মুহূর্ত থেকেই তিনি নতুন মহারাজের সঙ্গে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে মনে হয়। তিনি বলেন, বাদী আসার দ্বিতীয় বা তৃতীয় দিনে আমি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দিনে 2-3 বার তার সাথে দেখা করতাম, তাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাতাম, বন্ধুদেরও তার সাথে পরিচয় করিয়ে দিতাম। ঠিক আছে, তো এরপরে দেখা যাক মুভিতে কি বলে। যে তার মেয়েকে মহারাজের চরণ সেবা করতে দেখে খুশিতে কেঁদে ফেলছে। কারণ বন্ধুরা, এই অন্ধভক্তরা অন্ধের মতো এটা বিশ্বাস করত যে যেসব মেয়েরা মহারাজের চরণ সেবা করার সুযোগ পাবে সেসব মেয়েরা তাদের পরিবারের সবাইকে নিয়ে মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে। তো মেয়েদেরকে এবং মেয়ের মা বাবাকে এই ধরনের প্রলোভন দেখানো হতো যে মৃত্যুর পর তারা স্বর্গে চলে যাবে। তো এরপর কারসানো চরণ সেবা দেখার জন্য যখন একটা জানালা খুলে তখন সে দেখে তার হবু স্ত্রী কিশোরী যে 3 নাম্বার চরণের উপর বসে সেটা সেবা করতেছে। তাহলে বুঝলেন যে হিন্দু ধর্মে কি ধরনের চরণ সেবা বা কি ধরনের রীতিনীতি আছে, যা দেখে রাগে ক্ষোভে কারসান তখন চিৎকার করে ওঠে। আর এটা কোনো কাল্পনিক কাহিনী না, এটা বাস্তবিক কাহিনী এবং এটা যে বাস্তবিক কাহিনী সেটা রেফারেন্স সহ আমরা দেখিয়েছি। আর নিচে নেমে শেষে মহারাজের রুমে ঢুকে পড়ে। চরণ সেবায় বিঘ্ন ঘটানোয় যেই সব ভক্তরা যারা উপর থেকে দেখছিল তারা সবাই কারসানের উপর খেপে গিয়ে বলতে থাকে, পাপী, মৃত্যুর পরে তুই নরকে যাবি। কারসান তখন ওদের কথার প্রতিবাদ করে জেজেকে বলে, এটা তুমি কি করলে আমার হবু স্ত্রীর সাথে? জবাবে তখন জেজে বলে, চরণ সেবা নয়, পরম্পরা এটা।
রক্তরসকে তুমি কামরস ভেবে ভুল করছো। কারসান তখন কথা না বাড়িয়ে কিশোরীকে বলে, তুমি চলো আমার সাথে বাড়িতে। তো দেখলেন যে হিন্দু মেয়েদের কিভাবে ব্রেন ওয়াশ করা হয়, যে মনে করেন তার সাথে এই ধরনের কাজ করছে, কিন্তু এটা সৎকর্ম প্রাপ্তির একটা উপায়, এবং এটা যে মানে এই ধরনের লালসা না, সেটা হচ্ছে তাদেরকে বলা হতো এবং তাদেরকে বোঝানো হতো যে এর ফলে কোনো পাপ হবে না, বরং পুণ্যের ফলে তারা স্বর্গে যেতে পারবে। জবাবে কিশোরী তাকে অবাক করে দিয়ে বলে, সে চরণ সেবা ভালো মতো শেষ করে তবেই বাড়িতে ফিরবে। যে তখন কারসানকে বলে, তুমি ফিরে যাও বাড়িতে, শুনলে তো কিশোরীর চরণ সেবা শেষ করে তবেই বাড়িতে ফিরবে। আর তাছাড়া হাবিলির ঝুটা বাহিরে সবার জন্য প্রসাদ হয়, আর প্রসাদ আমি কখনো রাখি না, দিয়ে। তো দেখলেন এটা এখানে কি বলা হচ্ছে যে মানে পণ্ডিত বা এদের ঝুটা মানে হইতেছে এটো করা খাবার হইতেছে অন্যদের বা বাইরের লোকেদের মানে পুণ্য পুণ্যবান খাবার হয়। দেই। যা শুনে কারসান তখন রাগে কাঁপতে কাঁপতে বলে, ঝুটা খাওয়ার অভ্যাস আমার নেই, তাই ঝুটা হোক বা প্রসাদ সেটা তুমিই রেখে দাও। এই বলে সে বেরিয়ে আসে হাবিলি থেকে। আর বাড়ি ফিরে এসে সে তার ভালোবাসাকে অন্ধবিশ্বাসের কাছে নষ্ট হতে দেখে দরজা বন্ধ করে খুব কাঁদতে থাকে। তো পরদিন সকালে কারসান চলে আসে তার কলেজে। তখন দেখা যায় কিশোরী এসে বেলাজের মতো কারসানের সাথে কথা বলার চেষ্টা করে। কারসান চুপচাপ পেরিয়ে যেতে চাইলে কিশোরী তাকে বলে, হাবিলিতে যা কিছু হয়েছে সেটা একটা সেবা ছিল, একমাত্র সৌভাগ্যবতীদের নসিবেই তা মিলে। যা শুনে কারসান তাকে বলে, ভালো মন্দের বিচার করার জন্য ধর্ম নয়, বুদ্ধির প্রয়োজন হয়, যা নেই তোমার কাছে। 4 বছর ধরে অপেক্ষা করে আসছি তোমাকে বিয়ের জন্য, আজ পর্যন্ত আমার হাত ধরতেও ভয় পাও তুমি। সেই তুমি কিভাবে জেজের সাথে সহবাস করলে? একজন ভণ্ড পণ্ডিত তোমাকে ব্যবহার করে ঝুটা বলছে, আর এসব শুনে তুমি কিভাবে নিজের মধ্যে গর্ব অনুভব করো? কিশোরী তখন গর্ব তো আমরা আবার দেখে আসি। এখানে বলা হচ্ছে দিস থিং মোর দেন কন্ট্রিবিউট উইথ, এই পার্টটা পড়া হয়েছে। এরপরে বলা হচ্ছে আই ডিড দিস বিকজ হি ওয়াজ মেকিং প্রমিস অফ efficiency reform abolishing this bad practice, মানে হইতেছে আমি এটা করতাম কারণ তিনি সংস্কার সাধনের এসব কুপ্রথা বিলোপ করা এবং and getting girls to be permitted to learn, মানে মেয়েদের শিক্ষা লাভের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। I formed an opinion subsequently that Plainfit conducted his former bad practice, and for 3 or 4 months I had been um, misled. তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে আই ফরমার্ড, মানে পরবর্তীতে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে বাদী তার পূর্বের সাক্ষা মানে পূর্বের অসৎ কার্যকলাপ ব্যাড প্র্যাকটিস অসৎ কার্যকলাপ অব্যাহত রেখেছিলেন এবং আমি 3-4 মাস ধরে বিভ্রান্ত হয়েছিলাম। তারপরে কি বলছে, ওয়ান ডে আই ওয়েন্ট টু হিজ হাউস অ্যান্ড was sitting conversing when 2 females arrived. One of them had a silver goblet in her hand. She was about 20. The other was widow, about 40. এখানে বলা হচ্ছে one day I went to his house and sitting conversation, মানে একদিন আমি তার বাড়ি গিয়ে বসে কথা বার্তা বলছিলাম। when 2 females arrived, যখন
দুইজন মেয়ে মেয়ে বা মহিলা আসলো। ওয়ান অফ দেম হ্যাড এ সিলভার গ্যালবেট, মানে যার ভিতরে একটা মেয়ের হাতে রূপার পানপাত্র বা পেয়ালা ছিল। শি ওয়াজ অ্যাবাউট 20, তার বয়স হইতেছে 20 বছর। দ্য আদার ওয়াজ আ উইডো অ্যাবাউট 40, তার ভিতরে আরেকজন ছিল যে হইতেছে বিধবা, যার বয়স 40। দ্য ইয়ং ওমেন ওয়াজ কার্সি ভাটিয়ানি, আ ম্যারিড ওমেন। মানে যুবতীটি ছিলেন একজন কাচ্চি ভাটিয়ানি, একজন বিবাহিত নারী। তাহলে অনুবাদ দেখি আমরা। আমি এটা করতাম কারণ তিনি সংস্কার সাধনের এইসব কুপ্রথা বিলুপ্ত করা এবং মেয়েদের শিক্ষা লাভের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। পরবর্তীতে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে বাদী তার পূর্বের অসৎ কার্যকলাপ অব্যাহত রেখেছিলেন এবং আমি 3-4 মাস ধরে বিভ্রান্ত হয়েছিলাম। একদিন আমি তার বাড়ি গিয়ে বসে কথাবার্তা করছিলাম। এমন সময় দুজন মহিলা সেখানে এসে উপস্থিত হয়। তাদের একজনের হাতে একটি রূপার পানপাত্র বা পেয়ালা ছিল, তার বয়স ছিল 20 বছর। অন্যজন ছিল প্রায় 40 বছরের এক বিধবা। যুবতীটি ছিলেন একজন কচ্ছি ভাটিয়ানি, একজন বিবাহিতা নারী। এরপর আমরা মুভিতে দেখি কি বলে। যে গিয়েছে সেই হাভেলিতে, আমার আগে অনেকে গিয়েছে আর আমার পরেও যাবে অনেকে, আর চরণ সেবা করে কোনো পাপ করিনি আমি। তাহলে দেখছেন যে মেয়েদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হতো বা প্রলোভন দেখানো হতো। বরং এতে আমার সকল পাপ মুছে গেছে। জবাবে কারসান বলে, তুমি যা করেছো সেটাকে বলে রেওয়াজ পালন, কোন ধর্ম পালন নয়। ধর্ম মানুষকে সভ্য করে, অসভ্য নয়। এত সব কথার পরেও কিশোরী নিজেকে নির্দোষ ভাবলে। তো দেখছেন যে এইসব করার পরও একজন মেয়ে তাকে নির্দোষ মনে করছে, বা মেয়েরা নিজেকে নির্দোষ দাবি করে, কারণ এদেরকে এভাবেই ট্রিট করা হয় এবং এইভাবেই বড় করা হয় যে এগুলো হইতেছে কোনো পাপ না, এগুলো পুণ্য, বা এগুলো করলে স্বর্গ লাভ করবে এবং পরিবার সহ স্বর্গ লাভ করতে পারবে। তো এইসব কথা বলে তাদের ব্রেন ওয়াশ করা হয়, তাদেরকে প্রলোভন দেখানো হয়। কারসান তাকে বলে, বাবাকে বলে দিব পঞ্চায়েতে জরিমানা দিয়ে বিয়েটা ভেঙে দিতে, কারণ কারো ঝুটা খাবার ইচ্ছে আমার নেই। এই বলে কারসান চলে গেলে কিশোরী কাঁদতে কাঁদতে চলে আসে যে চরণে। সবকিছু শুনে যে বলে, যা কিছু হয় ঈশ্বর ভালোর জন্যই করে, তোকে আমার খাস ভক্ত হয়ে আমার সেবা করবে। তো দেখলেন, এতে তোমার পূর্ণ আরো বেড়ে যাবে। তো ভণ্ড যে তার অন্ধ ভক্তকে দিয়ে এই, এখানে যদিও ভণ্ড বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে হিন্দু ধর্মরীতি বা হিন্দু ধর্মশাস্ত্রে এইভাবে বলা আছে। তো এরপরে কি বলতেছে দেখেন। দ্য উইটনেস দেন গোজ অন দ্য state that the young lady having been conducted by a female servant into the bedroom, the plaintiff sent him off the printers to make immediate arrangements for the publication of some article. এর অর্থ হইতেছে দ্য উইটনেস। এরপর সাক্ষী আরো বললেন যে একজন মহিলা দাসী বা পরিচালিকা যুবতীকে শয়নকক্ষে নিয়ে যাওয়ার পর বাদী তাকে তৎক্ষণাৎ একটি প্রবন্ধ প্রকাশের জন্য ছাপাখানায় পাঠিয়ে দেন। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে আই ওয়েন্ট ডাউন স্টেয়ার সে দ্য উইটনেস। আমি নিচে গেলাম এবং হইতেছে উইটনেস মানে যে বাদী বা সাক্ষী, তার সাথে কথা বললাম। বাট সাম সাসপিশন crossed my mind and after a short time I went upstairs again. মানে কিন্তু আমার মনে কিছু সন্দেহ জাগলো এবং কিছুক্ষণ বা অল্প সময় পর আমি আবার উপরে সেই কক্ষে গেলাম। Upstairs again into the same room. No one was there except the
উইডো হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড দ্য ডোর, যার মানে হইতেছে সেখানে দরজার পাশে দাঁড়িয়ে থাকা বিধবা মহিলাটি ছাড়া আর কেউ ছিল না। আই কন্টিনিউড সিটিং দেয়ার টিল দে কাম আউট, তারা বেরিয়ে না আসা পর্যন্ত আমি সেখানেই বসে রইলাম। তাহলে অনুবাদে কি বলা হচ্ছে? অনুবাদে বলা হচ্ছে, এরপর সাক্ষী আরো বললেন যে একজন মহিলা দাসী পরিচালিকা যুবতীকে শয়নকক্ষে নিয়ে যাওয়ার পর বাদী তাকে তৎক্ষণাৎ একটি প্রবন্ধ প্রকাশের জন্য ছাপাখানায় পাঠিয়ে দেন। সাক্ষী বলেন, আমি নিচে গেলাম, কিন্তু আমার মনে কিছু সন্দেহ জাগলো এবং কিছুক্ষণ বা অল্প সময় পর আমি আবার উপরের সেই কক্ষে গেলাম। সেখানে দরজার পাশে দাঁড়িয়ে থাকা বিধবা মহিলাটি ছাড়া আর কেউ ছিলেন না। তারা বেরিয়ে না আসা পর্যন্ত আমি সেখানে বসে রইলাম। তো এরপরে মুভিতে কি বলছে দেখা যাক। আবার চরণে সেবা করিয়ে নেয়। আর কিশোরীও জেজেকে খাস সেবা করতে পেরে কারসানকে হারানো সব দুঃখ কষ্ট ভুলে যায়। তো একদিন কিশোরী ঘুম থেকে জেগে এক দাসীকে জিজ্ঞেস করে জেজে কোথায়। তো আপনারা যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের ফেসবুক পেজ লাইক কমেন্ট করেন আর ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। কোথায় গেছে? জবাবে দাসী তাকে বলে হয়তো জেজে পুজো করতে গেছে। তো কিশোরী এরপর জেজেকে খুঁজতে মন্দিরের কাছে এলে সে শোনে রুমের ভেতরে জেজে মহারাজ কাউকে বলছে সেবা 3 ধরনের হয়। তো এখানে দেখেন একজন মেয়েকে কিভাবে প্রলোভন দেখানো হয় এবং ব্রেন ওয়াশ করা প্রথম হয়। ধন সম্পদ দিয়ে, দ্বিতীয় মন দিয়ে, আর তৃতীয় শরীর দিয়ে। ধন আর মন দিয়ে সেবা করার জন্য আমার অনেক ভক্ত আছে। তুমি কি তোমার শরীর দিয়ে সেবা করে আমার কাছের ভক্ত হবে? এমন সব কথা শুনে কিশোরী চমকে ওঠে, কারণ এরকম কথা তো জেজে তাকেও বলেছিল। আর ভেতর থেকে জেজে তার ভক্তকে বলে চরণ সেবা শুরু করতে। তখন কিশোরী সেটা দেখার জন্য যখন দরজার ফুটোতে উকি দেয়, তখন সে দেখে ভেতরে তার ছোট বোন দেবী বসে আছে। তো দেখেন যে এখানে হচ্ছে ছোট বোন বড় বোন বলে কোনো কথা নেই। এখন কিশোরী বুঝতে পারে যে না জানি কত মেয়েকে তার কাছের ভক্ত বানিয়ে রেখেছে আর তাদের সর্বনাশ করেছে। তো এরপর কিশোরী দরজা খুলে ভেতরে চলে আসে আর তার বোনকে সেখান থেকে বের করে দিয়ে জেজেকে বলে ও বোন হয় আমার। সেবার নামে প্রতারণা করেন আপনি সব মেয়েদের সাথে। অনেক বিশ্বাস করেছিলাম আমি আপনাকে, ভেবেছিলাম আপনি ভগবান, কিন্তু না, আপনি তো একটা ভণ্ড। যে আসলে এটা হচ্ছে হিন্দু ধর্মনীতি। তো এখানে ভণ্ড বা তাকে দোষ দেওয়ার কোনো কিছু নেই, এখানে হিন্দু ধর্মশাস্ত্রে এভাবে লেখা আছে। ভগবানের নাম করে ভক্তদের সাথে প্রতারণা করেন। এই বলে সে তার বোনকে নিয়ে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে, মানে তার বোন আসতে তো দেখেন যে এতটাই তাদের ব্রেন ওয়াশ বা প্রলোভন দেখিয়ে প্রলোভিত করা হয় যে তারা এই কাজ থেকে সরে আসতে চায় না। ছিল না আর কি। তো বাড়িতে আসার পর কিশোরীর বোন খুব রাগ করে বলতে থাকে চরণ সেবার জন্য যখন তুমি জেজের কাছে গিয়েছিলে তখন তো খুব খুশি ছিলে, বাড়িতে মিষ্টি বানানো হচ্ছিল, তবে আমার বেলায় কেন এত আপত্তি? তোমার হিংসে হয় নাকি? কিশোরী তখন কিছু না বলে শুধু কাঁদতে থাকলে দেবী জিজ্ঞেস করে দিদি কি হয়েছে তোমার? কিশোরী কাঁদতে কাঁদতে বলে অনেক বড় ভুল করে ফেলেছি আমি। যে শরীরের উপর কারসানের অধিকার ছিল আমি তা জেজের মতো এক ভণ্ডকে উজাড় করে দিয়েছি। মৃত্যুর পর স্বর্গ পাবার আশায় বেঁচে থেকে জীবনকে আমি নরকে ফেলে দিয়েছি। সে তার বোনকে আরো বলে জেজের ফাঁদে পড়ার কারণে কারসান বিয়ে ভেঙে দিয়েছে। যা শুনে দেবী তখন তার আঁচলে একটা গিট দিয়ে বলে মা সব সময় যে কোনো মান্যত পুরা করার জন্য এভাবে আঁচলে গিট দিয়ে রাখে। তাই যেদিন কারসান ভাইয়ের সাথে তোমার গ্যাঞ্জাম মিটবে সেদিন এই আঁচলের গিট খুলবো আমি।
অন্যদিকে কারসানের মামা কারসানকে খুব বকাবকি করছে বিয়ে ভেঙে দেবার জন্য। কারসানকে সে বলে চরণ সেবা করা কোনো পাপ নয়। তাহলে দেখেন যে শুধু মেয়েদেরই না, পরিবারের সকল সদস্যদেরকে এভাবে প্রলোভন দেখিয়ে ব্রেন ওয়াশ করা হয়, এবং এটা হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্রে আছে। কিশোরী যা করেছে তোমার মামিও একটা সময় তাই করেছে। নিজ স্ত্রীকে দিয়ে একজন ভণ্ডলোকের চরণ সেবা করিয়ে মামাকে এত গর্বিত হতে দেখে তো দেখলেন যে এটাকে গর্বের কাজ বলে স্বীকার করা হতো এবং মানা হতো। তো এটা এখনো অনেক মন্দিরে করা হয়। অনেক মন্দির যেমন ভারতের ধর্মস্থলা মন্দিরে এই ধরনের কাজ করা হয়। তাছাড়াও গোপনে অনেক মন্দিরে এই ধরনের কাজ চলে। কারসান তো খুব অবাক হয়ে যায়। সে তার মামাকে এ ব্যাপারে নিন্দা করলে কারসানকে তার মামা থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। তো এরপর কারসান দাস পুরো রাত টাউন হলের সামনে শুয়ে থাকে। তো এরপর আমরা আবার যেখান থেকে নেওয়া হয়েছে সেই মূল গ্রন্থে দেখি। ফার্স্ট দ্য মহারাজ কেম আউট অন অবজার্ভিং মি, হি গ্রো প্যাল। দেন মানে এটার অর্থ হচ্ছে প্রথমে মহারাজ বেরিয়ে এলেন, আমাকে দেখে তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। দেন দ্য ইয়ং লেডি কাম আউট, শি ওয়াজ স্মাইলিং। এরপর হইতেছে মেয়েটি, তরুণী মেয়েটি বেরিয়ে আসলো, শি ওয়াজ স্মাইলিং অ্যান্ড লাফিং। সে তারপর মেয়েটি বেরিয়ে এসে খিলখিল করে হাসছিল। আর ক্রস কালার্ড শাড়ি ওয়াজ ইন কনফিউজড রাম্পেলড স্টেট, মানে হইতেছে তার গোলাপি রঙের শাড়িটি এলোমেলো কুচকানো অবস্থায় ছিল। ইট হ্যাড বিন অল রাইট হোয়েন শি ওয়েন্ট ইন, যখন সে ভিতরে যায় তখন এই তার শাড়ি হইতেছে ঠিকঠাক ছিল, কিন্তু যখন সে বের হয় তখন এই শাড়িটা এলোমেলো আর কুচকানো অবস্থায় ছিল। শি হ্যাড নট দ্য সিলভার গলবেট, সে মানে রূপার পানপত্রটি তার কাছে ছিল না। আই পারসিউম শি হ্যাড গিভেন ইট টু দ্য মহারাজ, মানে সে আমি মানে ওই যে বাদী যে সে মনে করতেছে বা ধারণা করতেছে যে তার হাতে যে গ্যালবার্ট মানে রূপার পানপাত্রটি ছিল সেটা হচ্ছে মহারাজকে দিয়ে আসছে। বোথ দ্য লেডিস শর্টলি লেফট, কিছুক্ষণের মধ্যে দুই মহিলাই চলে গেল। আই রিমাইন্ড নাথিং, আমি সেখানে থেকে গেলাম। নাথিং ওয়াজ সেড অন দ্য সাবজেক্ট অ্যাট দ্যাট টাইম, তার মানে হইতেছে তখন সেই বিষয়ে কিছু বলা হয়নি। বাট ইন দ্য ইভিনিং সেজ দ্য উইটনেস আই ওয়েন্ট এগেন, মানে হইতেছে কিন্তু সন্ধ্যায় সাক্ষী বললেন আমি আবার গেলাম। I went again, আমি আবার গেলাম। দ্য মহারাজ টুক মি ইনটু অ্যান ইনার রুম, মানে মহারাজ হইতেছে আমাকে ভিতরের কক্ষ বা ভিতরের ঘরে নিয়ে গেল। টু হ্যাভ সাম প্রাইভেট কনভারসেশন উইথ মি, মানে আমার সাথে কথাবার্তা বা সলা পরামর্শ করার জন্য আমাকে ভিতরের কক্ষে নিয়ে গেল। এর অনুবাদ কি বলা হচ্ছে, প্রথমে মহারাজ বেরিয়ে এলেন, আমাকে দেখে তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। তারপর তরুণী বেরিয়ে এলো, সে খিলখিল করে হাসছিল। তার গোলাপি রঙের শাড়িটি এলোমেলো কুচকানো অবস্থায় ছিল। সে যখন ভিতরে গিয়েছিল তখন তা ঠিকঠাকই ছিল। রূপার পানপত্রটি তার কাছে ছিল না। আমি অনুমান করি সেটি মহারাজকে দিয়েছিলেন বা দিয়ে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে সেই দুই মহিলাই চলে গেল, আমি সেখানে থেকে গেলাম, মানে আমি একাই সেখানে থেকে গেলাম। তখন সেই বিষয়ে কিছু বলা হয়নি, কিন্তু সন্ধ্যায় সাক্ষী বললেন আমি আবার গেলাম। মহারাজ কিছু ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য আমাকে ভেতরের একটি ঘরে নিয়ে গেল। এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে হি বেগান, তিনি শুরু করলেন। হি সেড দ্যাট হ্যাভ ইউ ডান উইথ রিগার্ড টু দ্য ওপেনিং অফ ফিমেল অ্যান্ড আদার স্কুলস, মানে তিনি বললেন নারী বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয় খোলার ব্যাপারে তুমি কি করেছো। স্পিক টু মঙ্গল দাসের সঙ্গে কথা বলো অ্যান্ড আদার্স, এবং অন্যের সাথে কথা বলো। রিকোয়েস্ট
দেয়ার এড, মানে তাদের সাহায্য চাও। গেট আপ এ সাবস্ক্রিপশন লিস্ট, এবং একটি চাঁদার লিস্ট তৈরি করো। আই সেড মহারাজ দিস ইজ, আমি মহারাজকে বললাম দিস ইজ অল শ্যাম, মানে হইতেছে আমি বললাম মহারাজ এইসব হইতেছে ভণ্ডামি। ইউ প্রফেস টু বি রিফর্মার অ্যান্ড টু উইশ টু ওপেন ফিমেল স্কুল, মানে এইসব ভণ্ডামি, আপনি নিজেকে সংস্কারক বলে দাবি করেন এবং নারী বিদ্যালয় খুলতেছে চান বলে বলেন। অ্যান্ড ইন প্রাইভেট, এবং ব্যক্তিগতভাবে বা গোপনে, ইউ কমিট সাচ ব্যাড অ্যাক্টস সাচ অ্যাডাল্টারিস, এর মানে হইতেছে মানে বলতেছে আর গোপনে আপনি এমন সব খারাপ কাজ এবং ব্যবচার করে বেড়ান। হি অ্যান্সার ওয়াজ ইয়েস, ইউ মাইট হ্যাভ সাসপেক্টেড মি, সে বলল হ্যাঁ তুমি আমাকে সন্দেহ করতে পারো, বাট আই হ্যাভ নট কমিটেড এনি ব্যাড অ্যাক্টস, কিন্তু আমি কোনো খারাপ কাজের জন্য খারাপ কাজ করিনি। আই ও শুনবে নাকি? আই অনলি ওয়েন্ট ইন টু অ্যাকসেপ্ট ফুড ফ্রম দ্য ফিমেল, মানে আমি শুধু ওই মহিলার কাছ থেকে খাদ্য গ্রহণ করেছি বা খাদ্যদ্রব্য নিয়েছি। টু দিস আই রিপ্লাইড, ইউ told me that when females come for that purpose, you did not take them inside. If you want in to accept food, why did you leave the widow outside? এর মানে হইতেছে, এর জবাবে আমি বললাম আপনি আমাকে বলেছিলেন যে নারীরা যখন সেই উদ্দেশ্যে আসে তখন আপনি তাদের ভেতরে নেন না। আপনি যদি আপনি খাবার গ্রহণ করতে ভিতরে যে থাকেন, তবে বিধবাকে বাইরে রেখে গেলেন কেন? হি ডিড নট অ্যান্সার দ্যাট, দেন চেঞ্জড দ্য কনভারসেশন, মানে সেই প্রসঙ্গ পাল্টিয়ে অন্য প্রসঙ্গ কথা বলা শুরু করে। তাহলে অনুবাদে দেখা যাক কি বলা হচ্ছে। তিনি শুরু করলেন, তিনি বললেন, নারী বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয় খোলার বিষয়ে তুমি কি করছো? মঙ্গল দাস ও অন্যান্যদের সাথে বা সঙ্গে কথা বলো, তাদের সাহায্য চাও, একটি চাঁদার তালিকা তৈরি করো। আমি বললাম মহারাজ এই সবই ভণ্ডামি, আপনি নিজেকে সংস্কারক বলে দাবি করেন এবং নারী বিদ্যালয় খুলতে চান বলে বলেন, আর গোপনে আপনি এমন সব খারাপ কাজ, এমন ব্যভিচার করে বেড়ান। তার উত্তর ছিল, হ্যাঁ তুমি আমাকে সন্দেহ করতে পারো, কিন্তু আমি কোনো খারাপ কাজ করিনি। আমি কেবল সেই নারীর কাছ থেকে খাবার গ্রহণ করতে ভিতরে গিয়েছিলাম। এর জবাবে আমি বললাম, আপনি আমাকে বলেছিলেন যে নারীরা যখন সেই উদ্দেশ্যে আসে তখন আপনি তাদের ভেতরে নেন না। যদি আপনি খাবার গ্রহণ করতে ভিতরে যেয়ে থাকেন, তবে বিধবাকে বাইরে রেখে গেলেন কেন? তিনি তার কোনো উত্তর দিলেন না এবং প্রসঙ্গ পাল্টে ফেললেন। তারপরে আমরা মুভিতে যাই, মুভিতে কি বলা হচ্ছে। দাস ও সোহরাবজি কারসানকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কাছে আসে। এরা দুজন নিয়মিত কারসানের লেখা পড়তো। এরাও কারসানের মতো চিন্তা ভাবনার অধিকারী ছিল। কারসান এদেরকে সবকিছু খুলে বলে তার সম্পর্কে, যা শুনে তারা দুজন তাদের সাথে নিয়ে যায় কারসানকে। অন্যদিকে আমরা জেজেকে দেখি তার হাভেলিতে। তখন জেজের স্ত্রী জেজেকে জিজ্ঞেস করে, কারসান দাসকে? হাভেলিতে সবাই তার ব্যাপারে কথা বলছে। যার উত্তরে জেজে বলে, কারসান দাস হলো একজন নাস্তিক, সে নরকে যাবে। তখন সেখানে জেজের সেবক আসে আর সে বলে, শ্যামজি আর তার বোন লীলাবতী জোর করে হাভেলিতে ঢুকে পড়েছে। তারা চায় আপনার সাথে দেখা করতে। লীলাবতী কিছুদিন আগে জেজের চরণ সেবা করেছিল। তো লীলাবতীর ভাই শ্যামজি জেজের পায়ে পড়ে হাত জোর করে বলতে থাকে, মহারাজ আমার বোন আপনার চরণ সেবা করে
গর্ভবতী হয়ে গেছে। আপনি আমার বোনের ইজ্জত রক্ষা করুন। তো এরপর আবার আমরা দেখি, such is the evidence of the defendant witness as to the immoralities of the plaintiff during his recent residence in Bombay. বোম্বেতে বাদীর সাম্প্রতিক বসবাসকালে তার অনৈতিক কার্যকলাপ সম্পর্কে বিবাদী পক্ষের সাক্ষীর সাক্ষ্য এইরূপ। I have reversed for the last the consideration of the sense which Lakshmi Das Kizmi deposed to having witnessed 15 years ago at Beite, যার অর্থ হইতেছে লক্ষ্মীদাস খিজমি যে ঘটনাটি 15 বছর আগে বেটিতে প্রত্যক্ষ করেছিলেন বলে সাক্ষ্যে উল্লেখ করেছিলেন, সেই দৃশ্যের বিষয়টি আমি সর্বশেষ বিবেচনার জন্য রেখে দিয়েছি। হিয়ার এগেন আই শ্যাল লেট দ্য উইটনেস স্পিক ফর হিমসেলফ। এখানে আমি সাক্ষীকেই নিজের বক্তব্য নিজে বলে দেব। তাহলে অনুবাদে কি বলা হচ্ছে দেখা যাক। বোম্বাইতে বাদীর সাম্প্রতিক বসবাসকালে তার অনৈতিক কার্যকলাপ সম্পর্কে বিবাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য এরূপ। লক্ষ্মীদাস খিজমি যে ঘটনাটি 15 বছর আগে বেইটে প্রত্যক্ষ করেছিলেন বলে সাক্ষ্য উল্লেখ করেছেন, সেই দৃশ্যের বিষয়টি আমি সর্বশেষ বিবেচনার জন্য রেখে দিয়েছি। এখানেও আমি সাক্ষীকে নিজের বক্তব্য নিজেকে বলতে দেব। এরপর আমরা মুভিতে দেখে আসি কি বলে। একজন ডক্টরের কথা বলে যে সেখানে গিয়ে বাচ্চাটা ফেলে দাও। এটা শুনে স্বামজি জেজের উপর খুবই রেগে যায় আর তাকে মারতে চায়। তখন জেজের সেবকরা তাকে ধরে ফেলে। এরপর লীলাবতী জেজের চরণে পড়ে যায় আর বলে, আমার গর্ভে দেবতার মানে জেজের বাচ্চা। এজন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংকটা কমেন্টে দেওয়া হলো। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন। সেই বাচ্চাটা নষ্ট করবে না। লীলাবতী এমন কথা এই জন্য বলে কারণ সেখানকার মানুষ তখন জেজেকে তাদের ভগবান বলে মনে করত। তো এরপর জেজে লীলাবতীকে প্রসাদের কথা বলে একটা লাড্ডু খাইয়ে দেয় আর তারপর তাদেরকে হাবিলি থেকে বের করে দেয়া হয়। তো এটা হচ্ছে হিন্দু ধর্মের আসল রূপ এবং এইটাই হচ্ছে মূলত মূল হিন্দু ধর্ম। তো এরপর শ্যামজি হাবিলের বাহিরে এসে সাহায্যের জন্য চিল্লাতে থাকে কারণ সেই লাড্ডু খেয়ে লীলাবতী বমি করা শুরু করেছে। তখন কারসান সেখান দিয়ে যাচ্ছিল। সে শ্যামজি আর লীলাবতীকে সাহায্য করতে এগিয়ে আসে। তারপর সে তাদেরকে সেখানেই অপেক্ষা করতে বলে গাড়ি নিতে আসে যাতে লীলাবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন সে গাড়ি নিয়ে সেখানে আসে তখন সে দেখে শ্যামজি ও লীলাবতী সেখানে নেই। তখন কারসান দৌড়ে হাবিলির দ্বিতীয় মহারাজ লালভানজি মহারাজের কাছে আসে আর কারসান তাকে জিজ্ঞেস করে শ্যামজিকে সে দেখেছে কিনা। তখন লালভানজি মহারাজ উত্তরে বলে, না জানি এমন আরো কত মানুষকে এই হাবিলি গিলে খেয়ে ফেলেছে। তো চলুন আমরা আবার মূল গ্রন্থে যাই যেখান থেকে এটা নেওয়া হয়েছে। There is a temple at Beiti dedicated to Lakshmi, the plain feet through Gulal there, মানে বেইটিতে লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত, ডেডিকেট মানে উৎসর্গ করা একটি মন্দির আছে। বাদী সেখানে গুলাল ছুড়েছিল। দেয়ার ওয়ার ফিমেলস প্রেজেন্ট, মানে ওই যে হোলি খেলার কথা সেটা বলা হচ্ছে। দেয়ার ওয়ার ফিমেলস প্রেজেন্টস মানে সেখানে নারীরা উপস্থিত ছিল। হি থ্রু দা গুলাল অন দা ফিমেলস, মানে সে মেয়েদের উপর
গুলাল ছুড়ছিল। দেন অন নাম্বার অফ পার্সন নিয়ার দ্য গেট, মানে গেটের কাছে, মানে হচ্ছে ফটক বা গেটের কাছে অনেক লোকের গায়ে ছুড়ছিলেন। when the gulal was thrown into or three handful, মানে দুই তিনজনের উপরে দুই তিন মুঠো গোলাল ছোড়া হয়েছিল। পার্সন আউটসাইড দ্য enclosure could not see that was going inside. Immediately after throwing the gulal, he squeezed the breast of a young girls, মানে হইতেছে যখন গুলাল ছুড়লো তখন হইতেছে একটা মেয়ের স্তন চেপে ধরে বা টিপে ধরে। এটা হইতেছে কতটা খারাপ চিন্তা করেন। ভাটিনি হু ওয়াজ নিয়ার দ্য গেট, যে হইতেছে ভাটিয়ানি ছিল এবং গেটের কাছে ছিল, এবং এইটা করার পরেও সে হইতেছে শি স্মাইলড। দেখেন এটা হইতেছে কতটা নৈতিক অবক্ষয় এবং কতটা নিকৃষ্ট একটা ধর্ম। এটার অনুবাদ দেখা যাক। বেইটে লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি মন্দির আছে। বাদী সেখানে গুলাল ছুড়ছিল। গুলাল মানে হইতেছে যে হোলি ছিল সেটা। সেখানে নারীরা উপস্থিত ছিল। তিনি নারীদের গায়ে গুলাল ছুড়লেন, তারপর ফটকের কাছে থাকা অনেক লোকের গায়ে ছুড়লেন। যখন দুই তিন মুঠো গুলাল ছোড়া হয়েছিল তখন ঘোড়াটোপের বাইরে থাকা লোকেরা ভিতরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছিল না। গুলাল ছোড়ার পরপরই এখানে দেখেন, একটু খেয়াল করেন, তিনি ফটকের কাছে থাকা এক যুবতী ভাটিয়ানি মেয়ের স্তন চেপে ধরলেন। সেই মেয়েটি মৃদু হাসলো। তাহলে চিন্তা করেন কিভাবে তাদের ব্রেন ওয়াশ করা হতো এবং কিভাবে তাদের নৈতিক অবক্ষয় এবং প্রলোভন দেখানো হতো যে এই ধরনের কাজ করলেও তারা কোনো কিছু মাইন্ড করতো না। কারণ হইতেছে তাদের প্রলোভন দেখানো হতো যে এই ধরনের কাজ করলে তারা পরবর্তীতে স্বর্গে যাবে। তো সেই কথা হচ্ছে বলা আছে, সেটাও আমরা দেখবো। এখন চলুন মুভিতে কি বলা হয়েছে সেটা দেখে আসি। লালভানজিকে জিজ্ঞেস করে, কেন আপনি ও হাবিলির অন্য মহারাজেরা জেজের এসব অপকর্মের ব্যাপারে কথা বলেন না? তখন লালভানজি মহারাজ তার মাথা নিচু করে ফেলে আর বলে, হাবিলির সকল সম্পত্তির মালিক জেজে। আমরা কিছুই করতে পারবো না জেজের বিরুদ্ধে, কিন্তু তুমি হাবিলির বাহিরে, তুমিই পারবে পত্রিকায় লিখে জেজের সকল অপকর্ম ফাঁস করে দিতে। তো পরদিন সকালে কারসন দাস নারজি ভাইজানের কাছে আসে আর সে তাকে মহারাজের সকল অপকর্ম সম্পর্কে খুলে বলে, আর সে চায় মহারাজের সকল অপকর্ম সম্পর্কে পত্রিকায় সংবাদ প্রকাশ করতে। সবকিছু শুনে নারজি কারসনকে বলে, যেখানে হাবিলির অন্য মহারাজরা জেজের বিরুদ্ধে কিছু করতে পারবে না, সেখানে আমরা কি বা করতে পারি? তো দেখেন হিন্দু ধর্মের যারা ধর্মগুরু বা শঙ্করাচার্য তাদের কতটা ক্ষমতা, এটা এখনো আছে। আপনারা ইন্ডিয়াতে দেখলে দেখবেন তাদের হইতেছে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের যে ক্ষমতা তার সাথে অনেক বেশি ক্ষমতা। নারজি তখন কারসানকে বলে, যদি তুমি মানুষের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করতে চাও তাহলে আগে তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি কিশোরীকে তার ভুলটা তো দেখিয়েছো, কিন্তু তাকে শুধরে নেয়ার সুযোগটা তুমি তাকে দাওনি। তাহলে দেখছেন, নারজি ভাইয়ের কথা শুনে কারসান তার নিজের ভুলটাও বুঝতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় আজই সে কিশোরীর সাথে দেখা করে তাকে মাফ করে দেবে। তো এসব ব্যাপার নিয়ে কারসান আর নারজি ভাই আলাপ সালাপ করতে থাকে। তখন দৌড়াতে দৌড়াতে সেখানে একজন লোক চলে আসে আর কারসানকে দ্রুত বাহিরে আসতে বলে। যখন কারসান বাহিরে আসে তখন সে কিশোরীর লাশ দেখতে পায়, কারণ কিশোরী নিজের ভুলকে ক্ষমা করতে না পেরে নিজেকে সে মেরে ফেলেছে। কিশোরীর লাশ দেখে কারসান অনুশোচনায় ভুগতে থাকে। তখন তো দেখলেন, এখন চলুন মূল গ্রন্থে বা যেখান থেকে এই ছবিটি বা এই মুভিটি তৈরি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে এ ফিউ ডেজ আফটার দিস, মানে এই ঘটনার কিছুদিন পর
I and my uncle Damodar Deoji went to the Flying Fit house at Beatty. এর কিছুদিন পর আমি এবং আমার কাকা দামোদর দেওজি বেটের বাদির বাড়িতে গেলাম। ইট ওয়াজ অ্যাবাউট 1 or 1/2 past 1 o'clock ইন দ্য ডে, মানে এটা হইতেছে দুপুরবেলা 1টা অথবা 1:30টার দিকে। হি ওয়াজ লেইং হিজ বেড, সে তার বিছানায় শুয়েছিল। আই অ্যান্ড মাই আঙ্কেল ওয়েন্ট আপ অ্যান্ড বিগান শ্যাম্পুইং হিজ লেগ, মানে আমি এবং আমার কাকা বা চাচা ওয়েন্ট আপ অ্যান্ড বিগান, মানে গেলাম এবং তার পা যে হইতেছে পা টেপা বা মালিশ করতে শুরু করলাম। ইট ইজ ইউজুয়ালি টু ডু সো হোয়েন দ্য মহারাজ ইজ লেইং ডাউন, মানে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বা একটা রীতি ছিল যে মহারাজ যখন শুয়ে থাকবে তখন তার পা টিপতে হবে, পায়ে মালিশ করতে হবে। রিগার্ডিং হিম অ্যাজ এ গড, মানে তাকে এক ঈশ্বর রূপে গণ্য করতে হবে বা ঈশ্বর জ্ঞান করে এই কাজটা করতে হবে। শ্যাম্পিং হিজ লেগ ইজ কনসিডার্ড পিয়াস অ্যাক্ট, মানে হচ্ছে এটাকে পুণ্যকর্ম হিসেবে তার পা মালিশ করতে হবে এবং পুণ্যকর্ম হিসেবে বিবেচনা করতে হবে। ওয়াইল সো এমপ্লয়েড, মানে যখন এভাবে কাজে নিযুক্ত হচ্ছিলাম, দ্য গার্ল whose breast the Maharaj had squeezed, মানে যে ওই যে হোলি খেলার সময় যে মেয়ের হইতেছে স্তন বা স্তন টিপে ধরেছিল বা চেপে ধরেছিল, সে মেয়ে বা মহিলা কাম অ্যান্ড অ্যাকম্প্লাইড বাই উইডো, মানে হইতেছে এর অনুবাদ হইতেছে এর কয়েকদিন পর আমি ও আমার কাকা দামোদর দেওজি বেইটের বাদির বাড়িতে গেলাম। তখন সময় ছিল আনুমানিক দুপুর 1টা বা 1:30টার মতো। তিনি তার বিছানায় শুয়েছিলেন। আমিও ও আমার কাকার উপর মানে কাকা উপরে গিয়ে তার পা টিপতে শুরু করলাম। মহারাজ শুয়ে থাকলে এভাবে মালিশ করার প্রচলিত রীতি, তাকে ঈশ্বর রূপে গণ্য করা হয় বলে তার পায়ে মালিশ করাকে পুণ্যকর্ম হিসাবে বিবেচনা করা হয়। যখন আমরা এভাবে কাজে নিযুক্ত ছিলাম তখন মহারাজ যার স্তন চেপে ধরেছিল সেই মেয়েটি একজন বিধবার সঙ্গে এলো। এরপরে দেখি আমরা মুভিতে কি বলে। কারসানকে একটা চিঠি দেয়, যে চিঠি কিশোরী কারসানের জন্য লিখে রেখে গেছে। চিঠিতে কিশোরী লিখেছে, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, মানুষ আর স্রষ্টার মধ্যে পার্থক্য আমি ভুলে গিয়েছিলাম, আর যখন দৃষ্টি ফিরে পেলাম তখন তোমার চোখের দিকে তাকানোর সাহসী হারিয়ে ফেললাম। বেঁচে থাকতে বোঝাতে পারিনি যে ভেতরে ভেতরে আমি কতটা লজ্জিত ছিলাম, তাই মরে গিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম তোমার সাথে যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে না পারি। তো দেখছেন এক সময়ে ভারতের সমাজ এবং হিন্দুরা কিভাবে অত্যাচার নিষ্পেষণ করেছে। তো এটা হচ্ছে তাদের ধর্মগ্রন্থে এখনো আছে, তারা এখনো সুযোগ পেলে সেই একই অবস্থায় ফিরে যাবে। কিন্তু লড়াই শুরু করার কারণ হিসেবে আমি নিজেকে উৎসর্গ করে দিয়ে গেলাম। যে আসল চেহারা সবার সামনে উন্মোচন করে দিও কারসান, এটাই আমার শেষ ইচ্ছে। তাহলে এই লড়াই বা এই ধরনের লড়াইয়ে কি আপনার কোনো প্রস্তুতি আছে বা আপনি প্রস্তুত কিনা? চিঠি পড়া শেষ করে কারসান সোজা জেজের কাছে চলে আসে আর তাকে বলে, আজ থেকে তোমার বিরুদ্ধে আমার লড়াই শুরু হয়ে গেছে, আর আমি তোমার আসল চেহারা সমাজের সামনে উন্মোচন করেই ছাড়বো। তো পরদিন কারসান দাস জেজের অপকর্মের ব্যাপারে একটা তাহলে দেখছেন এটা কত বড় ভয়ঙ্কর এবং কত নরপিশাচ হয়। তো যে কারণে দেখেন যে হিন্দুদের
মানসিকতা এই ধরনেরই হয়ে থাকে। নিউজ লিখে নারজি ভাইয়ের কাছে আসে সেটা তার পত্রিকায় ছাপানোর জন্য, কিন্তু নারজি ভাই জেজের বিরুদ্ধে নিউজ ছাপতে রাজি হয় না। তো এখন চলুন মূল যে মানে যেখান থেকে এটা নেওয়া হয়েছে বা যে গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়েছে সেখানে কি বলা হচ্ছে, দ্য উইডো কাম আপ অ্যান্ড উইসপার টু দ্য মহারাজ। বিধবা মহিলাটি কাছে এসে মহারাজের কানে ফিসফিস করে কিছু বললেন। হি সেড টু আস গো আউট, তিনি আমাদেরকে বললেন বাইরে যাও। আই অ্যান্ড মাই আঙ্কেল দেন লেফট দ্য বেডরুম, আমি এবং আমার আঙ্কেল বেডরুম অ্যান্ড ওয়েন্ট আউটসাইড। আমি এবং আমার আঙ্কেল বা চাচা বা কাকা সেই শোয়ার ঘর থেকে বের হয়ে আসলাম। দ্য গার্ল ওয়াজ লেফট দেয়ার, শুধু ওই মেয়েটি ভিতরে থাকলো। আফটারওয়ার্ডস দ্য উইডো কাম আউট অ্যান্ড শাট দ্য ডোর, মানে ওই যে বিধবা মহিলা সেও বের হয়ে আসলো এবং ডোর বা দরজা বন্ধ করে দিল। অ্যান্ড হেল্ড দ্য চেইন, এবং সে হইতেছে ওই দরজার চেন ধরে দাঁড়িয়ে থাকলো। দ্য উইডো স্মাইল্ড অ্যান্ড, মানে হইতেছে বিধবা স্মাইল্ড, মানে হাসলো। অ্যান্ড আক্স মাই আঙ্কেল, মানে তার কাকাকে জিজ্ঞাসা করলো ইফ আই উড লাইক টু সি রাসলীলা, মানে এই রাসলীলা কি তারা দেখতে চায়। তো বোঝেন এই যে মুভিটা তৈরি করা হয়েছে এখান থেকে অনুপ্রাণিত হয়ে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই ধরনের কাজ একসময় মন্দিরে এই যে মহারাজ বা পণ্ডিত এরা করতো এবং এখনো এই ধরনের একই কাজ ঘটে থাকে। ওই ওয়েন্টিন, আমরা যেতে পারি। দ্য প্লেন ফিট ওয়াজ ইন দ্য অ্যাক্ট অফ হ্যাভিং কার্নাল ইন্টারকোর্স উইথ দ্য গার্ল ইনসাইড, মানে যখন তারা ভিতরে যায় তখন দেখে যে ওই মেয়ের সাথে ইন্টারকোর্স মানে সঙ্গমরত অবস্থায় দেখে। আর এটার ইন্টারকোর্স মানে কি সেটা তো আপনারা সবাই জানেন, যে ইন্টারকোর্স। দ্য প্লেন ফিট সেড টু মাই আঙ্কেল হোয়াট উইল, মানে যে বাদী সে আমার কাকাকে বলে হোয়াট উইল হি মিনিং মি গিভ ফর সিং দিস। মাই আঙ্কেল সেড হি উইল ডু ইউ সার্ভিস। এর অনুবাদ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধবা মহিলাটি কাছে এসে মহারাজের কানে ফিসফিস করে কিছু বললেন। তিনি আমাদের বললেন বাইরে যাও। আমিও আমার কাকা তখন শোবার ঘর ছেড়ে বাইরে চলে গেলাম। মেয়েটি সেখানেই থেকে গেল। তারপর বিধবা মহিলাটি বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয় এবং শিকল ধরে রাখে। বিধবা মহিলাটি হাসতে হাসতে আমার কাকাকে জিজ্ঞাসা করলেন আমি রাসলীলা দেখতে চাই কিনা। আমরা ভিতরে প্রবেশ করি, তখন বাদী ভেতরে মেয়েটির সঙ্গে সঙ্গমরত বা যৌন সংসর্গে লিপ্ত অবস্থায় ছিল। বাদী আমার কাকাকে বললেন এটা দেখার জন্য সে, অর্থাৎ আমি, কি দেব। আমার কাকাকে বললেন সে আপনার সেবা করবে। তো চলুন এরপরে মুভিতে কি বলে দেখে আসি। তো আপনারা এখন মুভিটির কাহিনী এবং এর বাস্তবতা দেখতে পাচ্ছেন, এবং যেটা বাস্তবতা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কত ভয়াবহ একটা ব্যাপার ছিল। এবং তখন সারা ইন্ডিয়ার প্রত্যেকটি মন্দিরে এরকমের ঘটতো, আর এটা এখনো ঘটে। যেমন ধর্মস্থলা যে মন্দির, সেখানে বহু মেয়ের মরদেহ পাওয়া গিয়েছে এবং সবাইকে ধর্ষণ করার আলামতও সেখানে পাওয়া গিয়েছে। বৈষ্ণব সম্প্রদায়ের, আর বৈষ্ণবরা তাদের মহারাজের বিরুদ্ধে কোনো নিউজ মেনে নেবে না। তখন শেঠ গোকুল দাস ও সোহরাবজি তারাও নারজি ভাইয়ের কথায় সম্মতি দেয়। তখন কারসান সিদ্ধান্ত নেয় সে নিজেই পত্রিকা খুলে জেজের বিরুদ্ধে নিউজ করবে। কারসানের এই সিদ্ধান্ত সবাই মেনে নেয়, আর কারসান তার পত্রিকার নাম দেয় সত্যপ্রকাশ। তো এরপর কারসান সোহরাবজির কাছ থেকে একটা জায়গা নিয়ে সেখানে পত্রিকা ছাপাতে থাকে।
পত্রিকা ছাপানো হলে কারসান দাসের লোকেরা সেই পত্রিকাগুলো নিয়ে বিতরণের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় জেজের লোকেরা গাড়ি থামিয়ে সকল পত্রিকা পুড়িয়ে ফেলে। তো দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্ম বা হিন্দু সমাজ কতটা ভয়ঙ্কর এবং রাক্ষসী সমাজ ছিল। তারা যাকে ইচ্ছা হত্যা করতে পারতো, যাকে ইচ্ছা ধর্ষণ লুণ্ঠন করতে পারতো। এটা হচ্ছে এই ধরনের সমাজ ব্যবস্থা তারা এখনো চায়, যে কারণে তারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে চায় এবং তারা মনুস্মৃতির বা মনুস্মৃতিকে, সংবিধানের পরিবর্তে মনুস্মৃতিকে চায়। এদিকে জেজে যখন সেই পত্রিকাগুলো দেখে সে রেগে যায়, আর তাই সে আদেশ জারি করে কাল থেকে হাবিলির কোনো দরজা খুলবে না যতক্ষণ না অব্দি কারসান আমার পা ধরে ক্ষমা না চাইবে। তখন লালভানজি মহারাজ জেজেকে বলে, ভক্তরা তো মঙ্গল দর্শন না করে অন্যর একটা দানাও মুখে তুলবে না। তখন জেজে হাসতে হাসতে বলে, আমি তো এটাই চাই, ভক্তরা সবাই নেবে। তা শুনে কারসান বলে, সাথে দেখা করে তাকে মাফ একটা উপায় বের করে নিয়ে আসে। সে দেবতার একটা বড় সড় ছবি তুলে নিয়ে আসে, সেটা সে হাবিলির সামনে একটা গাছের নিচে স্থাপিত করে। এরপর সে সকল ভক্তদের বলে, আমি না হয় মহারাজের সাথে ভুল করেছি, তো সে আমার জন্য হাবিলির দরজা বন্ধ করবে, কিন্তু আপনারা সবাই তো তার ভক্ত, মহারাজ আপনাদের সবার জন্য কেন হাবিলির দরজা বন্ধ করেছে? আপনাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখে যে তার উদ্দেশ্য হাসিল করতে চায়, এমনটা করতে দেবেন না তাকে। দেব দর্শন না করে অন্য মুখে দেবেন না আপনারা, তো ঠিক আছে, এই নিন দেবের ছবি, ভালো করে দর্শন করে নিয়ে অন্য মুখে দিন, দেখবেন যে নিজেই হাভেলির দরজা। তো আপনারা দেখছেন যে কতটা ভয়ঙ্কর ছিল এই হিন্দু সমাজ, এবং এখনো সেরকমই ভয়ঙ্কর আছে। শুধুমাত্র তারা এই জিনিসগুলো করতে পারে না কারণ হইতেছে এখন হিন্দু রাষ্ট্র বা হিন্দু সমাজে মনুস্মৃতি নেই, বা মনুস্মৃতি মেনে চলা হয় না, সংবিধান মেনে চলা হয়। যে কারণে হিন্দু সমাজ চায় যে সংবিধান তুলে দেওয়া হোক এবং মনুস্মৃতিকে সংবিধানের জায়গায় রিপ্লেস করা হোক। খুলে দেবে। কারসানের কথা শুনে ভিড়ের পেছন থেকে ভিরাজ নামে একটা মেয়ে তালি দিতে দিতে এগিয়ে আসে, আর সে বলে, আজ প্রথমবার কেউ সাহস করে সত্য কথা বলেছে। এতে অনেকে তখন কারসানের জন্য তালি বাজাতে থাকে। তো চলুন আমরা হইতেছে মূল গ্রন্থ যেখান থেকে নিয়ে এটাই ইন্সপায়ার্ড হয়েছে বা যেখান থেকে মুভিটি তৈরি করা হয়েছে সেখানে কি বলে দেখা যায়। বিফোর আই ওয়েন্ট in I had agreed to give 100 Kochi cover about 30 rupees for seeing the site. মানে হইতেছে ভিতরে যাওয়ার আগে আমি এই দৃশ্য দেখার জন্য 100 কাচ্চি কাউর প্রায় 30 রুপির মতো হয়, যেটা দিতে রাজি হয়েছিলাম। I made my respect দর্শন and come out. মানে আমি দর্শন করে বাইরে বেরিয়ে আসি। I was then about 18 or 19 years of age. আমি তো আমার মানে ওই সময় বা তখন আমার বয়স আনুমানিক 18 বা 19 বছর বয়স ছিল। It is considered continuous the witness a pious act by Vishnavas to witness the Rashlila of the Maharaj. It is custom in the sect to pay for witness this act. মানে হইতেছে সাক্ষী আরো বললেন যে হইতেছে বৈষ্ণব দেবদের মধ্যে মহারাজের রাসলীলা দর্শন বা প্রত্যক্ষ করাকে একটি পুণ্য কর্ম হিসাবে বিবেচনা করা হয়। মানে এটা দেখলে হইতেছে পুণ্য হবে, এই ধরনের এইভাবে বিবেচনা করা হয়। এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য অর্থ প্রদান করা সম্প্রদায়ের একটি প্রথা। আর কোন সম্প্রদায়, মানে এটা হইতেছে একটা প্রথা হিসাবে করতেছে।
যে সম্প্রদায়ভুক্ত ব্যক্তি দেখেন এবং যে নারীকে মানে ওই যে হুম অ্যান্ড দ্য ওমেন হু ইজ এনজয়েড টু পে টু হ্যাভ কনসিডার, মানে যে নারীকে উপভোগ করা হয় উভয়ই অর্থ প্রদান করে, মানে যে নারীকে ভোগ করতেছে ওই মহারাজ সেও এবং ওই সম্প্রদায়ের লোকও ওই মহারাজকে টাকা দেবে এবং তাকে ভোগ করবে। এইটাও মানে হচ্ছে একটা পুণ্যকর্ম হিসেবে বিবেচনা করা হয়। কতটা নিকৃষ্ট একটা ধর্ম চিন্তা করেন। তো আপনাদের বিবেক বুদ্ধি খাটান। তারপরে বলা হচ্ছে মহারাজের সঙ্গে সংসর্গ করাকে, টু হ্যাভ কনসিডার্ড দ্য মহারাজ ইজ কনসিডার্ড টু লেট টু গোলক, মানে মহারাজের সঙ্গে সংসর্গ করাকে গোলক এবং দ্য প্যারাডাইস অফ দ্য 16,000 গোপিস, মানে 16,000 যে স্বর্গীয় গোপী সেটা প্রাপ্তির উপায় হিসেবে গণ্য করা হয়। তো অনুবাদে কি বলা হচ্ছে দেখা যাক। ভিতরে যাওয়ার আগে আমি এই দৃশ্য দেখার জন্য 100 কচ্ছি কাউর প্রায় 30 টাকা বা 30 রুপি দিতে রাজি হয়েছিলাম। আমি দর্শন করে বাইরে বেরিয়ে আসি, তখন আমার বয়স আনুমানিক 18 বা 19 বছর ছিল। সাক্ষী আরো বললেন, বৈষ্ণবদের মধ্যে মহারাজ রাসলীলা দর্শন প্রত্যক্ষ করা একটি পুণ্যকর্ম হিসাবে বিবেচনা করা হয়। এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য অর্থ প্রদান করা সম্প্রদায়ের একটি প্রথা। যে সম্প্রদায়ভুক্ত ব্যক্তি দেখেন এবং যে নারীকে উপভোগ করা হয় উভয়ই অর্থ প্রদান করেন। মহারাজের সঙ্গে সংসর্গ করাকে গোলক 16,000 গোপীর স্বর্গপ্রাপ্তির উপায় হিসেবে এই উপায় বলে গণ্য করা হয়। আর এটা রেফারেন্স হচ্ছে মহারাজ লেভেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি কেস, দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো লাইব্রেরি, ইন্ডিয়া সুপ্রিম কোর্ট, বুক পেজ নাম্বার হইতেছে 473 থেকে 476, পিডিএফ পেজ হইতেছে 478 থেকে 483। তো চলুন হইতেছে আমরা মুভিতে কি বলে আরো দেখে আসি। লালভানজি মহারাজও চলে আসে আর উপস্থিত সবাই লালভানজি মহারাজ ও কারসানের সাথে সেখানে মঙ্গল আরতি করে। আর এভাবে করে কারসান জেজের প্ল্যানটা নষ্ট করে দেয়। আর এসব সবকিছু যে উপর থেকে দেখতে থাকে। তো এর পরের সিনে আমরা দেখি সেই ভিরাজ নামের মেয়েটা কারসানের কাছে কাজ খুঁজতে আসে আর কারসান তাকে কাজে রেখে দেয়। তো এদিকে যে তার নতুন চাল চালে, সে কারসানের বাবাকে গুজরাট থেকে ডেকে নিয়ে আসে। যে কারসানের বাবাকে বলে, তুমি তোমার ছেলেকে বলো সে যেন এসে আমার পায়ে পড়ে ক্ষমা চায়, নইলে যে কোনো কিছু ঘটতে পারে। তো দেখুন এরা কত হিংস্র হয় আর কত নিকৃষ্ট হয়। তো এরপর কারসানের বাবা কারসানের কাছে আসে আর সে কারসানের পত্রিকাতে ছাপানোর জন্য একটা নোটিশ দেয়। তো দেখছেন নোটিশে লেখা ছিল, আজ থেকে তার আর কারসানের মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে সে কারসানকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। কারসানকে সে বলে, যদি তুমি গিয়ে যে মহারাজের কাছে ক্ষমা না চাও তাহলে এই নোটিশটা তোমার পত্রিকায় ছাপিয়ে দিও। কারসান তবু হার মানে না, সে ভিরাজকে বলে এই নোটিশ পত্রিকায় ছাপিয়ে দিতে। এতে কারসানের বাবা রাগ করে সেখান থেকে চলে আসে আর কারসান দাস মন খারাপ করে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকে। তখন ভিরাজ সেখানে আসে আর সে কারসানের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু কারসানের মন পুরোপুরি ভেঙে গিয়েছিল, কারণ তার এই লড়াইয়ে পুরো পরিবার তাকে পরিত্যাগ করেছে। তাহলে দেখুন মানে কত ভয়ঙ্কর একটা সমাজ ছিল যে যদি কেউ এই প্রথা বা এই ধর্মের বিরুদ্ধে লড়াই করতো তাকে পুরো পরিবার ত্যাগ করতো। তো এখনো আমাদের যে লড়াই সেটা কত কঠিন এবং শক্ত সেটা আপনারা বুঝতে পারছেন। তখন ভিরাজ তাকে সাহস দেয় আর বলে, আমি আছি তোমার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে। আর তারপর কারসানের মন হালকা হলে ভিরাজ কারসানকে প্রেম নিবেদন করে এবং বলে, পত্রিকায় তোমার লেখাগুলো পড়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কারসান ভিরাজের কাছে সময় চেয়ে নিয়ে বলে, এই লড়াইয়ে সফল না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
এরপর কারসান তার প্রেসে চলে আসে এবং জেজের বিরুদ্ধে আবারও পত্রিকায় সংবাদ প্রকাশ করে। আর রাতের আধারে গোপনে কারসানের লোকেরা পত্রিকাগুলো নিয়ে বেরিয়ে পড়ে। আর এবারও জেজের লোকেরা এসে গাড়ি থামায়, তবে এবার আর তারা কিছু খুঁজে পায় না, কারণ কারসান এবার তার পত্রিকাগুলো অন্য একটা গাড়িতে তুলে সবজি দিয়ে ঢেকে ফেরিওয়ালাদের মাধ্যমে নানাভাবে পাচার করে এবং ভোর হতেই তো দেখতে পাচ্ছেন যে এই সমাজটা কত ভয়ঙ্কর ছিল, হিন্দু সমাজ, যারা মানে যে কাউকে খুন হত্যা করতে একটু পিছপা হতো না। পুরো শহরে সবার হাতে হাতে জেজের কুকীর্তির নিউজ ছড়িয়ে পড়ে। জেজে নিজেও সেই পত্রিকা পড়ে। তখন দেখা যায় জেজের স্ত্রী জেজের কাছে এসে বলে, ডাক্তার এসেছে আপনার জন্য ওষুধ নিয়ে, বলছে খুব জরুরিভাবে আপনাকে দেখা করতে। তার মানে দেবতা জেজেও অসুস্থ হয়েছে, তবে কি তার রোগ তা জানবো আমরা পরে। তো জেজে তখন পত্রিকা রেখে ডাক্তারের সাথে দেখা করতে গেলে জেজের স্ত্রীও নিউজটা দেখে ফেলে। এদিকে হাভেলির দরজা বন্ধ করে রাখায় জেজের দান দক্ষিণা কিছুই পাচ্ছিল না, কারণ সকল ভক্তরা হাভেলির বাহিরেই তাদের পূজা করতে থাকে। তাই বাধ্য হয়ে একটা সময় সে নিজেই হাভেলির দরজা খুলতে বাধ্য হয়। তবে এবার সে সবার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। ভক্তরা তো আসছিল ঠিকই পূজা অর্চনা করতে, কিন্তু যখনই যে কোনো মেয়েকে পছন্দ করছিল তার দুচরণের মাঝে থাকা চরণের সেবা করানোর জন্য, তখনই সবাই কোনো না কোনো একটা বাহানা। তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে মানে কি হিন্দু ধর্মে কি কি বলা আছে এবং কতটা নিকৃষ্ট বানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। যে বুঝতে পারে ভক্তদের মাঝে তার জন্য ভক্তি কমে যাচ্ছে, এজন্য সে তখন ক্ষিপ্ত হয়ে কারসানের বিরুদ্ধে 50,000 টাকার মানহানি মামলা করে। মামলার কথা শুনে কারসান চিন্তায় পড়ে, কারণ তার হাতে জেজের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবার জন্য কেউ ছিল না। তো আপনারা যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের ফেসবুক পেজ ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। তখন শেঠ গোকুল দাস কিছু সাক্ষীদের সাথে নিয়ে কারসানের কাছে আসে, যারা জেজের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে রাজি ছিল, কারণ তাদের বউ বেটিকে দিয়েও জেজে তার চরণ সেবা করিয়ে নিয়েছিল। সাক্ষী হাতে পেয়ে কারসানের লড়াই করার স্পৃহা আরো একবার জেগে ওঠে। এজন্য সে তার উকিলকে সাথে নিয়ে হাভেলিতে চলে আসে এবং জেজেকে এবার সে সবার সামনে বলে আসে, জেজে তুমি রেডি হয়ে নাও, আদালতে সবার সামনে এবার আমি তোমাকে ন্যাংটা করেই ছাড়বো। তো বুঝতে পারছেন যে কোথা থেকে এই কাহিনীটা নেওয়া হয়েছে এবং এটা বাস্তবতা। আর তারপর কারসান কোর্টে যাবার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন গোকুল দাস অস্থির হয়ে আসে কারসানের কাছে আর বলে, যে আমাদের সকল সাক্ষীকে হুমকি দিয়েছে, তাই তারা কেউ আর সাক্ষী দিতে আদালতে যাবে না। গোকুল দাস আর কারসান এসব নিয়ে কথা বলছিল, তখন সেখানে ভিরাস দৌড়ে চলে আসে আর দ্রুত কারসানকে বাহিরে আসতে বলে। কারসান বাহিরে এসে দেখে জেজের লোকেরা এসে কারসানের ছাপাখানা জ্বালিয়ে দিয়ে গেছে। এবার কারসান আরো ভেঙে পড়ে আর বলে, আমি কাদের জন্য লড়াই করব? যাদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আমি লড়ছি, সেই তারাই এসে আমার প্রেসটা জ্বালিয়ে দিয়ে গেল। তখন ভিরাস কারসানকে তার একটা গোপন কথা বলে। সে বলে, আমার বয়স যখন 16 বছর ছিল, তখন আমার বাবা মা আমাকে নিয়ে গিয়েছিল জেজের চরণ সেবা করানোর জন্য। আমি ছোট্ট ছিলাম, ভালো মন্দের বুঝ আমার তেমন ছিল না, তবে
এটা আমি ঠিকই বুঝেছিলাম যে সেখানে চরণ সেবার নামে যে যে যা করতে চাচ্ছে সেখানে পাপ ছাড়া পুণ্যের কিছুই নেই। তাই আমি তখন চিৎকার করে সেই হাবিলি থেকে চলে এসেছিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্ম কতটা নিকৃষ্ট এবং কত অন্যায় কাজ করা হতো। কিন্তু আমার মতো তো সব মেয়েরা নিজেকে ওই জেজের চরণের থেকে রক্ষা করতে পারে না। তাই তুমি ওই সব মেয়েদের জন্য লড়াই করবে, যাতে আর কোনো কিশোরীকে তার প্রাণ বিসর্জন দিতে না হয়। কিশোরীর কথা শুনে কারসান এই লড়াইয়ের লক্ষ্যটা খুঁজে পায়। তখন সেখানে একজন লোক চলে আসে আর সে কারসানকে বলে জেজের স্ত্রী তার সাথে দেখা করতে চায়। তো এরপর কারসান যখন জেজের স্ত্রীর সাথে দেখা করে তখন সে কারসানকে একটা ঠিকানা দিয়ে বলে এই ঠিকানাতে চলে যাও, এখানে তুমি এমন একজন মানুষকে পাবে যিনি জেজের অপকর্মের বিরুদ্ধে সাক্ষীও দেবে, প্রমাণও দেবে। তো এরপর কারসান তখনই সেই ঠিকানায় চলে আসে। এখানে আসলে সে দেখে শ্যামজি আর তার সেই বোন লীলাবতী, যার পেট বাঁধিয়ে দিয়েছিল জেজে, সেখানে লুকিয়ে আছে। কারসান এখানে তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। তো দেখছেন মহারাজ মুভির এইখানে কি বলা হয়েছে, এবং মহারাজ মুভিতে যে বাস্তব চিত্র সেটা তুলে ধরা হয়েছে। কারণ সে তো ভেবেছিল সেই রাতে তাদের দুজনকে হাবিলিতে নিয়ে মেরে ফেলা হয়েছে। তখন শ্যামজি কারসানকে বলে সেই রাতে যে তো এটা বাস্তব ঘটনার উপর নির্ভর করে একটা মুভি। আমাদেরকে হত্যা করতে পারেনি, কারণ জেজের স্ত্রী আমাদেরকে লুকিয়ে হাবিলিতে নিয়ে গেছিল আর তারপর সে লীলাবতীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। তো এরপর শ্যামজি কারসানকে বলে সে আর তার বোন আদালতে গিয়ে জেজের অপকর্মের ব্যাপারে সাক্ষী দেবে। কারসান এবার পরিষ্কার বুঝতে পারে যে জেজের স্ত্রীও চায় গোপনে জেজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তো এরপর কারসান আরো একবার তার পুড়ে যাওয়া প্রেসটাকে সচল করে আর জেজের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে জেজেও কিন্তু চুপচাপ করে শুয়ে বসে নেই। জেজে তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারে কারসান এখন লীলাবতীকে তার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই জেজে একদিন কারসানকে হাবিলিতে ডেকে আনে আর বলে মামলায় তুমি হেরে যাবে, তাই এখনো সময় আছে, আমার চরণ ধরে ক্ষমা চেয়ে নাও। তো দেখতে পাচ্ছেন আমি তোমাকে মাফ করে দেব। জবাবে কারসান বলে আমি ক্ষমা চাইবো না তোমার কাছে, বরঞ্চ তুমি আমার কাছে কোর্টে ক্ষমা চাইবে সবার সামনে। এই বলে কারসান চলে যেতে নিলে জেজে তাকে থামিয়ে বলে ঠিক আছে তুমি। তো দেখছেন হিন্দু ধর্ম এবং হিন্দু সমাজ কতটা ভয়ঙ্কর, কতটা নিকৃষ্ট। তুমি যেহেতু হাবিলিতে এসেই পড়েছ, তবে একটু প্রসাদ খেয়ে যাও। এই বলে সে লীলাবতীকে ডাকতে থাকে। তখন অবাক হয়ে কারসান পেছন ফিরে তাকালে দেখে লীলাবতী জেজের সহকারীর হাত ধরে বেরিয়ে আসছে। আসলে জেজে যখন জানতে পারে কারসান লীলাবতী ও তার ভাইকে সাক্ষী হিসেবে ব্যবহার করবে, তখন জেজে লীলাবতীর ভাইকে খুন করে লীলাবতীকে তুলে নিয়ে এসে রাতারাতি তার সেবকের সাথে বিয়ে করিয়ে দেয়, যাতে আদালতে এটা প্রমাণিত হয় যে লীলাবতীর পেটের বাচ্চা জেজের সেবকের। কারসান জেজের পরিকল্পনা দেখে ক্রোধান্বিত হয় আর সে মনে মনে সংকল্প করে জেজেকে সে শিক্ষা দিয়েই ছাড়বে। তো কোর্টের তারিখ চলে আসে আর জেজের লাখো ভক্ত কোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। জেজে যখন আদালতে চলে আসে তখন দেখা যায় জেজের ভক্তরা সবাই মাটিতে শুয়ে পড়ে নিজেদের হাত বিছিয়ে দেয়, কারণ ভক্তরা তাদের দেবতার পা কখনো মাটিতে লাগতে দেবে না। তো এটা আজও হিন্দু সমাজে আমরা দেখতে পাই যে একজন পণ্ডিতকে তাদের দেবতার চাইতে বড় মনে করা হয় এবং তাকে
দেবতা হিসেবে পূজা করা হয়। আর জেজে মহারাজ ভক্তদের হাতের উপর দিয়ে হেঁটে আদালতে প্রবেশ করে নিজের ক্ষমতা জাহির করে। আদালত কক্ষে আসার পর কারসানের উকিল জেজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য জেজের ব্যক্তিগত চিকিৎসককে ডেকে আনে। ডক্টর তখন সবাইকে বলে জেজের চান্দিকা রোগ মানে গনেরিয়া হয়েছে। আর গনেরিয়া একজন পুরুষের তখনই হয় যখন সে অনেক মহিলাদের সাথে মেলামেশা করে। কিন্তু চতুর জেজে ডক্টরের কথাকে মিথ্যা প্রমাণ করতে বলে ডক্টর ভুল শুনেছে, আমি তার কাছ থেকে চান্দিকা রোগের ওষুধ কখনোই নেইনি, নিয়েছিলাম চান্দাকা রোগের ওষুধ, যা এক প্রকার ফোড়া ছাড়া অন্য কিছুই না। ডক্টর হয়তো আমার কথাটা শুনতে ভুল শুনেছিল, এই বলে জেজে কাল্টি মারতে নেয়। কিন্তু ডক্টর তখন জোর দিয়ে বলে জেজের রোগ চান্দাকা নয় চান্দিকা, অর্থাৎ জেজের গনেরিয়াই হয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয় কোর্ট তাহলে অন্য কোনো ডাক্তারকে ডেকে এনে তার মেডিকেল চেক আপ করুক। তো এখানে জেজে অবশেষে ফেঁসে যায়। তারপর জিজ্ঞাসাবাদের জন্য জেজের সহকারীকে ডাকা হয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় লীলাবতী কি আপনার স্ত্রী, তখন সে বলে হ্যাঁ, লীলাবতীর স্বামী আমি, আর তার পেটের বাচ্চার একমাত্র বাবা আমি। উকিল তখন বলে আমি তো আপনাকে লীলাবতীর পেটে কার বাচ্চা এ সম্পর্কে কিছুই জিজ্ঞেস করিনি। মানে সে অগ্রিম কথা বলতে গিয়ে ফেঁসে যায়। তো দেখেন হিন্দু সমাজ কতটা ধূর্ত, ধান্দাবাজ। আর তাই কারসানের উকিল সবাইকে বলে লীলাবতীর পেটের বাচ্চার বাবা জেজে, আর জেজে নিজেকে এই দায় থেকে মুক্ত করতে গত রাতেই সে তার সহকারীর সাথে লীলাবতীর বিয়ে দেয়। কারসানের উকিলের ওকালতি প্যাচ জেজের সহ্য হয় না, তাই সে উকিলকে সাবধান করে দিয়ে বলে বাহিরে যে জনতা দাঁড়িয়ে আছে তারা কিন্তু তাদের দেবতার অসম্মান সহ্য করবে না, তাই যা কিছু বলবা মুখ সামলে বলো। তো জেজের হুমকিতে কোর্টই তখন ভয় পেয়ে যায়। তো দেখেন কতটা ভয়ঙ্কর যে কোর্টও ভয় পেয়ে যাচ্ছে। তাই কারসান এবার নিজেই চলে আসে জেজের পর্দা ফাঁস করতে। কোর্টে থাকা সমস্ত লোককে কারসান বলে চরণ সেবার নামে কোনো প্রথা আমাদের ধর্মে নেই। চরণ সেবার নামে মেয়েদেরকে পণ্ডিতের বিছানায় পাঠিয়ে দেওয়ার মধ্যে পুণ্যের কিছুই। তো এটা একটা মিথ্যে কথা যে হিন্দু ধর্মশাস্ত্রে এরকম মানে এই ধরনের কিছু নেই। যেমন এখানে দেখেন এটা রেফারেন্স দিচ্ছে ছোট মনুস্মৃতি অধ্যায় 8 শ্লোক 365 মেধাতিথি ভাষ্য অনুবাদ ভারতচন্দ্র শিরোমণি। এখানে বলা হচ্ছে কন্যা উচ্চতর বর্ণের লোককে সম্ভোগার্থ ভোজনা করলে তাকে কোনো দণ্ড হবে না। অনুবাদে বলা হচ্ছে কন্যা উচ্চতর বর্ণের লোককে সম্ভোগার্থ ভোজনা করলে তাকে কোনো দণ্ড দিতে হবে না। নিম্ন বর্ণের লোককে ভোজনা করলে তাকে গৃহে আবদ্ধ বা অবরুদ্ধ রাখতে হবে বা করে রাখবে। এটা হচ্ছে 365 অষ্টম অধ্যায়ের। এরপরে দেখেন যে এটা রেফারেন্স হইতেছে নারদ স্মৃতি। এখানে বলা হচ্ছে ব্রাহ্মণী বাদে যে কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্কের বিধান। অনুবাদে বলা হচ্ছে এখানে হচ্ছে মেনি এ ম্যান মে হ্যাভ ইন্টারকোর্স উইথ এনি ওমেন, মানে যে কোনো মহিলার সাথে ইন্টারকোর্স বা সঙ্গম করতে পারবে। নট এ ব্রাহ্মণী ছাড়াও হু ইজ disloyal to her husband, a prostitute, a female celeb not shut up by her master, and in general with women of a lower order than his own, but not with women of a higher order. তো এখানে একটা বিধান দেওয়া আছে একজন পুরুষ ব্রাহ্মণী ছাড়া যে কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করতে পারে যিনি স্বামীর প্রতি অবিশ্বস্ত, যিনি বেশ্যা, যিনি দাসী এবং যার মালিক তাকে আটকে রাখেনি, এবং সাধারণভাবে যিনি তার চেয়ে নিম্ন শ্রেণীর নারী কিন্তু উচ্চ শ্রেণীর নারীর সাথে নয়। মানে নিম্ন শ্রেণীর নারীর সাথে উচ্চ বর্ণর যারা তারা এই ধরনের কাজ করতে পারবে। এটা রেফারেন্স দিয়েছে নারদ স্মৃতি বিভাগ 2 অধ্যায় 12 শ্লোক 78 অনুবাদ ডক্টর জুলিয়াস জলি।
এরপরে বলা হচ্ছে, কিন্তু এদের মধ্যে যে নারী অন্য পুরুষের রক্ষিতা বা অধীনস্থ, তার সাথে যৌন সম্পর্ক করা অন্য স্ত্রীর সাথে ব্যভিচার করার মতো অপরাধ এবং সাধারণ বেশ্যাদের সাথে যৌন সম্পর্ক করাও নিষিদ্ধ যদি তারা অন্য কোনো পুরুষের সেবায় নিযুক্ত থাকে। মানে অন্য পুরুষের সেবায় নিযুক্ত থাকলে এই ধরনের কাজ করা যাবে না। এরপরে দেখেন, একটা পদ্মপুরাণ সৃষ্টিকাণ্ড অধ্যায় 52 অনুবাদ 55 তর্করত্ন। এখানে কি বলছে, যুবতী এবং কন্যা এই উভয়ই দানের তুল্য ফল। মুনিগণের প্রেয়সী রূপবতী যুবতী নারী অলঙ্কার ও শয্যা সহ দান করিয়া নরে অত্যন্ত ফল প্রাপ্ত হয়। যুবতী এবং কন্যা এই উভয় দানের এই উভয় দানেরই তুল্য ফল, পরন্তু একজন বরকে এবং অপরজন ব্রাহ্মণ কে প্রদান করিতে হয়। ধরো ধীর ব্যক্তি কৃতকন্যা দেবোদ্দেশ্যে দান করিবে। এই যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে দেবোদ্দেশ্যে দান করিবে, এইরূপ দানের কল্পকাল দাতার স্বর্গভোগ হয়। এই জায়গা কিন্তু দেখানো হচ্ছে স্বর্গভোগ হয়। অথবা তিনি ভূতলে ধনবান সম্পন্ন রাজা হইয়া থাকেন, জন্মে জন্মে তাহার বরবর্ণনী সুপত্না লাভ হয়। যে ব্যক্তি নিত্য এই পুণ্যক্ষণ শ্রবণ করেন তিনি সর্বপাপ ক্ষয় হয়, তাহার সর্বপাপ ক্ষয় হয়। তিনি সর্বশাস্ত্রে পরাগ হইয়া থাকেন, তাহার অক্ষয় স্বর্গ লাভ হয়। তিনি নারীগণের প্রিয় হইয়া থাকেন। ক্ষত্রিয় ব্যক্তি বিজয়ী হইয়া লোকে প্রভুত্ব লাভ করেন। ইহা শ্রবণে জন্ম জন্মকৃত পাপ নষ্ট হয় এবং বরঙ্গনা হইয়া ত্রিলোকে সৌভাগ্য লাভ করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নারীকে দেবোদ্দেশ্যে দান করলে কতটা ফল প্রাপ্ত হয়। তো এখানেও সেই দেবোদ্দেশ্যে দানের কথাই বলা হচ্ছে। ধর্ম অনুযায়ী একজন স্ত্রীর উপরে একমাত্র অধিকার থাকে তার স্বামীর। তাহলে এমন আজগবি নিয়ম এলো কোথা থেকে যে স্ত্রীলোককে প্রথমে মহারাজ ভোগ করবে আর তারপর তার স্বামী? তো আমাদের যে ডিবেট লিংক সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করা আছে, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত রাখতে পারেন। এরপর কারসান আরো অনেক বড় বড় যুক্তি এর সপক্ষে তুলে ধরে এবং সে তার শেষ কথায় বলে, সবকিছু দেখার পরেও যে অন্ধ হয়ে থাকবে থাকুক, আর যদি কেউ আমাকে সমর্থন নাও করে তবুও আমি একাই লড়ে যাব এই জেজের বিরুদ্ধে। জেজের মধ্যে তাহলে দেখতে পাচ্ছেন এটা কত ভয়ঙ্কর এবং কত হিংস্র ছিল। শুরু থেকেই একটা ওভার কনফিডেন্স ছিল যে জেজের বিরুদ্ধে লড়াই করার জন্য কারসান তার পাশে কাউকেই খুঁজে পাবে না। তাই জেজে তখন চলে যেতে নিলে পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, আমি সাক্ষী দেব জেজের বিরুদ্ধে। তখন কারসান দেখে তার মামি এসেছে এখানে জেজের বিরুদ্ধে সাক্ষী দিতে। কারসানের মামির দেখা দেখি আরো বেশ কিছু মহিলা দাঁড়িয়ে পড়ে জেজের বিরুদ্ধে সাক্ষী। তো দেখুন, এভাবে যদি আপনারা নিজ নিজ অবস্থানে থেকে লড়াই করেন তো এত ভয়ঙ্কর একটা পিশাচ শ্রেণী বা রাক্ষস শ্রেণীর সাথেও জেতা সম্ভব। তো আপনারা যে যার অবস্থান থেকে এই হিন্দু যে সমাজ তাদের বিরুদ্ধে লড়ে রুখে দাঁড়ান, কথা বলুন দিতে। কারণ যে এই সব মহিলাদের দিয়ে কখনো না কখনো তার চরণ সেবা করিয়েছিল, আর এভাবে করে জেজের মুখও সবার সামনে উন্মোচন হয়। তো দেখলেন কত ঘৃণ্য একটা সমাজ তৈরি করেছিল। তো এটা এখনো তারা চায় এবং সে কেসে হেরে যায় আর কারসানের উপর থেকে মানহানির আরোপ তুলে নেওয়া হয়। তো এরপর জেজে যখন আদালত থেকে বাহিরে বের হয়ে আসে তখন সে লক্ষ্য করে এখন আর তার কোনো ভক্ত তাকে হাঁটার জন্য নিজেদের হাত বিছিয়ে দিচ্ছে না। তো আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থানের থেকে এদের বিরুদ্ধে দাঁড়াই এবং এদের বিরুদ্ধে কথা বলি। সবার মনেই জেজের প্রতি ঘৃণা চলে আসে। এখন আর কেউ জেজেকে ভক্তি করে না, কারণ সবাই বুঝে গেছে এই শালা একটা ভণ্ড। এদিকে কারসানের বিজয় দেখে কিশোরীর বোন তার দিকে দৌড়ে আসে এবং সে কাপড়ের গিট খুলে ফেলে, কারণ আজ কারসান কিশোরীর শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছে। তো বন্ধুরা, এরই সাথে সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে নির্মিত আমাদের আজকের সিনেমা সমাপ্ত হয়।
তো দেখলেন একটা সত্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। আপনারা চাইলে মুভিটি দেখতে পারেন এবং আমরা তার রেফারেন্স যেখান থেকে নিয়ে বা যেখান থেকে উদ্বুদ্ধ হয়ে বা অনুপ্রাণিত হয়ে মুভিটি তৈরি করা হয়েছে সেটা আমরা রেফারেন্স সহ দেখালাম। রেফারেন্সটা আমরা আবার বলে দিই, আপনারা চাইলে মূল রেফারেন্স বা মূল বইটি পড়তে পারেন। সেটা হইতেছে মহারাজ, এটা রেফারেন্স হইতেছে মহারাজ লিবেল কেস ইনক্লুডিং ভাটিয়া কনস্পিরেন্সি কেস, দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো লাইব্রেরি, ইন্ডিয়া সুপ্রিম কোর্ট, বুক পেজ নাম্বার বুক পেজ নাম্বার 473 টু 476, পিডিএফ পেজ 478 টু 483। আপনারা চাইলে মূল বইটা পড়তে পারেন। তো আর আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক তা কমেন্ট বক্সে কমেন্ট করা হয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা চাইলে ফলো করতে পারেন, লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকতে পারেন। আর আপনাদের যদি ভিন্ন মত বা বিরোধী মত থাকে সেই মত আমাদের ডিবেট লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের ভিন্ন মতামত থাকলে সেটা তুলে ধরতে পারেন, আমাদের সাথে ডিবেট করতে পারেন, লাইভ ডিবেট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।